নমস্কার। নাগরিক নিউজ রুমের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা জোরে বেজে উঠেছে। আ- আমাদের এই সপ্তাহে ভোটের প্রথম পর্ব 23শে এপ্রিল শুরু হতে চলেছে। 29শে এপ্রিল দ্বিতীয় পর্ব, এবং সব ঠিকঠাক চললে 4ঠা মে নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। কয়েক মাস আগে একদম শুরুর দিকে বা এই বছরের গত বছরের শেষের দিকে যেটা মনে হচ্ছিল ডান অ্যান্ড ডাস্টেড তৃণমূল কংগ্রেসের জন্য, তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং বিভিন্ন ঘটনা পরম্পরা তাতে মনে হচ্ছে যে যতটা সহজ মনে করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের আরেকবার প্রত্যাবর্তন, হয়তো ততটা সহজ হবে না। ইনফ্যাক্ট কিছু মহলে, বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে শোনা যাচ্ছে যে তারা ভুয়ো ভোটার সমস্ত ঝাড়াই বাছাই করতে সক্ষম হয়ে গেছে এসআইআর এর ফলে, এবং তারা এই প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতায় আসতে চলেছে। অন্যদিকে বিজেপি বিরোধী যে দলগুলো আছে তারা বলছে যে নির্বাচন কমিশন এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থা তারা নিরপেক্ষ ভূমিকা বজায় রাখতে অক্ষম, এবং এই ভোট খুব একটা সুষ্ঠুভাবে হচ্ছে না, এবং এখানে স্পষ্ট পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের নির্বাচন হবে বিধানসভায়, সেটা কখনোই ঘটনাবিহীন হবে না। তাতে সবসময় নানা রকম চমক থাকবে, উত্তেজনা থাকবে। তো সার্বিকভাবে 294টা কেন্দ্র কভার করা আমাদের পক্ষে তো সম্ভব না, তো আমরা বেছে নিয়েছি 5টা সব থেকে চিত্তাকর্ষক এবং হয়তো গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই কেন্দ্রগুলো দিয়ে আমরা কেন্দ্রগুলো আহ, এক এক করে আমরা বিশ্লেষণ করব এই নির্বাচনে কিরকম হতে চলেছে, এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব সার্বিকভাবে এই নির্বাচনে পশ্চিমবঙ্গর চিত্রটাকে তুলে ধরার। তো আমরা যে 5টা কেন্দ্র নিয়ে আলোচনা করব তার মধ্যে আছে বহরমপুর, ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনায়, ভবানীপুর দক্ষিণ কলকাতার কেন্দ্র, এবং আহ, পানিহাটি আহ, যেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, এবং সর্বশেষ হুগলি জেলার উত্তরপাড়া কেন্দ্র। তো আমরা শুরু করছি একেবারে প্রথমে উত্তরবঙ্গর বহরমপুর দিয়ে। 1951 সাল আহ, এই কেন্দ্রে বোধহয় প্রথম নির্বাচন হয়, এবং ট্র্যাডিশনালি এটাকে কংগ্রেসের একটা অত্যন্ত শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। কিছুদিন এবং আরএসপি এতে ভালো রকম প্রভাব ছিল। আহ, এই কেন্দ্রের অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ প্রার্থীর নাম হলো অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু 2021-এর নির্বাচনে বড় ইন্দ্রপতন ঘটে এবং সুব্রত মৈত্র ক্ষমতায় আসেন। এই নির্বাচনে আহ, ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নারুগোপাল মুখার্জি, বিজেপির তরফ থেকে সুব্রত মৈত্র, তিনি ইনকামবেন্ট এমএলএ। তো আমি আলোচনাটা শুরু করব অর্ককে দিয়ে। অর্ক, তুমি তো এখন বোধহয় বহরমপুরেই আছো এবং সেই এলাকা ভালো রকম চষে বেরিয়েছো। তো তোমার কি মনে হয় বহরমপুর কেন্দ্র কোন দিকে যাচ্ছে, এবং এর কি প্রভাব সার্বিকভাবে রাজ্য নির্বাচনে পড়তে চলেছে? বাল্মীকিদা, থ্যাংক ইউ। আমি যতগুলো কেন্দ্র এইবার নির্বাচন উপলক্ষে আমি ঘুরলাম, তার মধ্যে আমার সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, সবচাইতে ক্লোজ কন্টেস্ট যে আসনটায় মনে হয়েছে এই এসআইআর কণ্টকিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে, সেটা হচ্ছে বহরমপুর আসন। বহরমপুরের এবারের যে বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরী বিধানসভা নির্বাচনে লড়ছেন 30 বছর পর। 30 বছর আগে 1996 সালে নবগ্রাম আসন থেকে অধীর চৌধুরী বিধানসভায় জিতেছিলেন। তখন আহ, তিনি নিজে প্রচার করতে পারেননি, তার বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছিল, পরোয়ানা ছিল। তার বক্তৃতার রেকর্ড গাছের বক্সে বক্সে, গাছের ডালে টাঙিয়ে বক্স বাজানো হতো। সেখান থেকে অধীরবাবু নবগ্রাম বিধানসভায় যেতেন কংগ্রেসের টিকিটে। তার আগে 91 সালে নবগ্রামে দাঁড়িয়েই তিনি হারেন, এবং তারপরে 1999 থেকে এক টানা অধীর চৌধুরী বহরমপুরের সাংসদ থেকেছেন, টানা 5বার তিনি জিতেছেন। এবং এই আমরা জানি যে 2024 সালে যে লাস্ট ইলেকশন, সেই নির্বাচনে, লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠান, তৃণমূলের প্রার্থী, তিনি অধীরবাবুকে হারিয়ে দেন। এই হচ্ছে মোদ্দায় বহরমপুরের অবস্থা। বহরমপুর যে লোকসভার মধ্যে যে বহরমপুর বিধানসভা, সেটা খুব ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এই জেলাটা হচ্ছে মুসলিম প্রধান জেলা, আমরা জানি প্রায় 73 শতাংশের কাছাকাছি, কিন্তু বহরমপুরে 73 শতাংশের কাছাকাছি কিন্তু হিন্দু ভোটাররা থাকেন। কাজেই বহরমপুরের রাজনীতির ক্ষেত্রে কিন্তু 2021 সালে আমরা যেটা দেখলাম, যে হিন্দু ভোটাররা এতদিন পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরীকে এবং মনোজ চক্রবর্তী, অধীর বাবুর খুব ঘনিষ্ঠ কংগ্রেসের প্রার্থী, পরপর 3বারের এমএলএ,
তাদেরকে ভোট দিয়েছিলেন। সেই ভোট সম্পূর্ণ চলে গিয়েছিল যার নাম সুব্রত মৈত্র, আমরা সবাই এখানে কাঞ্চন বলে চিনি তাকে, তার কাছে, এবং তিনি ভোটে জিতে গিয়েছিলেন। এবং এটা অদ্ভুত ব্যাপার, অধীর চৌধুরী যে বিধানসভার বাসিন্দা, সেই বিধানসভায় কংগ্রেস এর ভোট 2016 সালে যেখানে ছিল 67.9%, সেই ভোট কিন্তু পরের নির্বাচনে 2021 সালে কমে 20.33%-তে চলে গেল। মানে অদ্ভুত অদ্ভুত, প্রায় প্রায় 50%-এর কাছাকাছি ভোট কমে গিয়েছিল কংগ্রেসের। মনোজ চক্রবর্তী থার্ড হয়ে গিয়েছিলেন। এবং এবারের নির্বাচনে বহরমপুর বিধানসভা খুব ইন্টারেস্টিং, তার কারণ অধীর চৌধুরীর বিরুদ্ধে যারা লড়াই করছেন, একজন বর্তমান বিদায়ী বিধায়ক কাঞ্চন মৈত্র, সুব্রত মৈত্র, এবং আরেকজন হচ্ছেন নারুগোপাল মুখোপাধ্যায়। তিনি হচ্ছেন এই মুহূর্তে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান, এবং গত বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী হয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। এই দুজনেই, তৃণমূল এবং বিজেপির দুজন প্রার্থী কিন্তু একসময় অধীর চৌধুরীর সঙ্গে রাজনীতি করেছেন, তারা দুজনেই কিন্তু অধীর চৌধুরীর শিষ্য। কাজেই এটা খুব ইন্টারেস্টিং যে 72 বছর বয়সে অধীর চৌধুরীকে তার হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের লড়াইটা লড়তে হচ্ছে বহরমপুর বিধানসভায়। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে যাই খুব সংক্ষেপে, তাহলে আমরা দেখব যে কংগ্রেসের ভোট এখানে 2016 সালের বিধানসভায় ছিল 67.9%। তারপরে 2019 সালের পার্লামেন্ট ইলেকশনে বহরমপুর বিধানসভাতে কংগ্রেস প্রায় 65% ভোট পেয়েছিল। এইখান থেকে ঝপ করে কমে গেল 2 বছরের মধ্যে 2021 সালে 20.33%। 45%-এর কাছাকাছি ভোট কমে গেল কংগ্রেসের, এবং কংগ্রেস 3 নম্বর জায়গায় চলে গেল 2021-এর নির্বাচনে। এবং আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টি 10 বা 12% ভোট পেয়েছিল 2016 এবং 2019-এর নির্বাচনে, সেই ভারতীয় জনতা পার্টি 45%-এর উপরে ভোট পেল হচ্ছে 2021 সালে। বিপুল ভোট, অর্থাৎ বহরমপুর শহরের যে এখানে 28টা ওয়ার্ড আছে এবং শহরের বাইরে পঞ্চায়েত এলাকা রয়েছে, এই 28টা ওয়ার্ডের যে হিন্দু ভোট, যেটা অধীর চৌধুরীর কোর ভোট, এখানে বহরমপুর টাউন ক্লাব আছে, অধীর চৌধুরীর জায়গা, সেই সমস্ত বুথ, সেই সব ভোট চলে গিয়েছিল বিজেপিতে। আবার আমরা দেখলাম 2024-এর নির্বাচনে যে কংগ্রেস 2 বছর আগে 21 সালে 20% ভোট পেয়েছিল, তারা কিন্তু প্রায় 20% ভোট বাড়ালো। অর্থাৎ অধীর চৌধুরী ইউসুফ পাঠানের কাছে হেরে গেলেন সত্য, কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর চৌধুরী 39.26% ভোট পেলেন। এবং তার পেছনে তৃণমূল ছিল না, 24-এর পার্লামেন্ট নির্বাচনে বিজেপি ছিল। বিজেপি প্রার্থী এই এলাকার অত্যন্ত সুপরিচিত ডাক্তার নির্মল সাহা, তিনি 36% ভোট পেয়েছিলেন, তৃণমূল পেয়েছিল 22%-এর কিছু বেশি ভোট। কাজেই এটা একটা অদ্ভুত ব্যাপার যে কংগ্রেসের ভোট কখনো এরকম ভাবে ওঠানামা করছে, তাই না? এবং এইবারের নির্বাচনে বহরমপুরে সত্যি কথা বলতে এটা আসলে দুটো আবেগের লড়াই। একটা আবেগ হচ্ছে হিন্দু আবেগ, বহরমপুর শহরে একদম বাড়ি বাড়ি গিয়ে বিজেপি প্রচার করছে এই নির্বাচনটাই হচ্ছে হিন্দুদের বাঁচার জন্য শেষ নির্বাচন, এই নির্বাচনে যদি বিজেপি সরকার করতে না পারে হিন্দুদের সাড়ে সর্বনাশ হয়ে যাবে, মুসলমানরা তৃণমূলের সাহায্যে ম্যাসাকার ঘটিয়ে ফেলবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার হচ্ছে। এবং এই শহরের যে বস্তি অঞ্চল, গান্ধী কলোনি বা ইত্যাদি, সেখানে একদম গেলেই তুমি দেখতে পাবে যে রামের পতাকার একদম মানে ছড়াছড়ি, বিজেপির নিবিড় প্রচারের জায়গা। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এটা একটা সংখ্যালঘু প্রধান এলাকা, এবং সেই যে একটা হিন্দু সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে, এটাকে বিজেপি কিন্তু দারুণভাবে ব্যবহার করছে। কিন্তু কিন্তু উল্টো দিকের প্রার্থীর নাম হচ্ছে অধীর চৌধুরী, কাজে হিন্দু আবেগ বনাম দাদা আবেগ, এই দুটো আবেগে কিন্তু বহরমপুরে রয়েছে। অধীরবাবু প্রার্থী হয়েছেন, এটা কিন্তু বেশ কয়েকটা নির্বাচনে বিজেপিকে ভোট করেছেন এরকম হিন্দু আপার কাস্ট শহুরে ভোটার, তারাও কিন্তু এবারে ভাবছেন যে অধীরবাবুর এটা শেষ নির্বাচন। কাজেই এবং এই প্রচারটাও রয়েছে, এতদিন ধরে মুসলিম প্রধান জেলায় অধীর চৌধুরী হিন্দুদেরকে রক্ষা করেছেন, সেই শেষ নির্বাচনে তাকে আমরা কি ফিরিয়ে দেব, এই প্রচারটাও কিন্তু রয়েছে। আর রয়েছে নারুগোপাল মুখোপাধ্যায়ের সংগঠন। আমরা নিশ্চয়ই আমরা এখানে প্রত্যেকেই দেখেছি, আমি আজকেও দেখলাম এক জায়গায়, অধীর বাবু যেখানেই প্রচার করতে যাচ্ছেন সেখানেই তৃণমূলের বিভিন্ন কাউন্সিলরদের নেতৃত্বে তৃণমূলের লোকজন জড়ো হয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং ওই ধরনের একটা চিৎকৃত বিরোধিতা করছেন। এটা কিন্তু শহরের মানুষ ভালোভাবে নিচ্ছে না। কাজেই একটা সম্ভাবনা এইটা যে অধীর চৌধুরীর প্রতি আবেগ
হিন্দু ভোট আবার হাত চিহ্নে ফিরিয়ে আনলো, অধীর বাবুর দিকে ফিরিয়ে আনলো। অধীর বাবু বাজিমাত করলেন মূলত এই 28টা ওয়ার্ডকে ভিত্তি করে। বিজেপি 3 নম্বর স্থানে চলে গেল, একটি সম্ভাবনা। আরেকটা সম্ভাবনা এটাও হতে পারে যে হিন্দু ভোট যেহেতু এবার দুভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি এবং অধীর চৌধুরীর মধ্যে, সেইটাকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের ভোটকে ব্যবহার করে নাড়ুগোপাল মুখোপাধ্যায় জিতলেন। এবং আরেকটি তৃতীয় সম্ভাবনা, যেটা গত লোকসভা নির্বাচন এবং তার আগের 21-এর বিধানসভা নির্বাচনে আমরা জিতেছি, যে হিন্দু আবেগের ভোট, ব্যাপকভাবে হিন্দু ভোট বিজেপির পতাকার তলাতেই জড়ো হলো। সেটা কিন্তু আগের মতো হওয়া কঠিন, কারণ এখানে প্রার্থীর নাম অধীর চৌধুরী। সেক্ষেত্রে আমরা আবার কাঞ্চন মৈত্রকে আমরা আবার দেখবো যে তিনি হয়তো আবার জিতলেন। কাজে এইটার মতো ইন্টারেস্টিং কেন্দ্র খুব কম। প্রত্যেক দিন এই শহরে হেলিকপ্টার নামতে দেখা যাচ্ছে, শহরের হোটেলগুলোতে উপচে পড়ছে রাজনৈতিক হেভিওয়েটদের ভিড়। আজহারউদ্দিন নিজে এসে অধীরবাবুর প্রচার করে গেলেন। সব মিলিয়ে ভীষণ টান টান লড়াই বহরমপুরে। আরেকটা জিনিস মিস করে গেলাম, বামপন্থীদের কথা না বললে কি করে হবে। বামপন্থীরা এই এই বিধানসভা কেন্দ্রে চিরকালই খুবই দুর্বল, মানে বেশ অনেক দিন ধরেই দুর্বল। কিন্তু মনে রাখতে হবে এই লোকসভা কেন্দ্র থেকে বছরের পর বছর কিংবদন্তি আরএসপি নেতা স্বাধীনতা সংগ্রামী ত্রিদীপ চৌধুরী জিতেছেন। কিন্তু সেই দিন গিয়াছে, অনেক দিন হলো গিয়াছে। খাতায় কলমে এখানে সিপিআইএম সমর্থিত যে প্রার্থী রয়েছেন এই বিধানসভায়, তিনি হচ্ছেন সিপিআইএম এর লিবারেশনের প্রার্থী, একজন ভদ্রলোক। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি বিশ্বাস করো গোটা শহর চষে ফেলে তার 4 থেকে 5টা দেয়াল লেখা দেখতে পেয়েছি, তার বাইরে কোনো দেয়াল লেখা দেখিনি। খুব স্বাভাবিক বোঝা যাচ্ছে যে 7-8 হাজার বামপন্থী ভোট এখানে আছে, সিপিআইএম এর ভোট এখানে আছে, বিজেপি এবং তৃণমূলকে হারাতে সেই ভোটটা অধীর চৌধুরীর দিকেই হয়তো যাবে। আচ্ছা, আম, বিশদে বলার জন্য বেশ ভালো বললে। তো এবং বিজেপির কাজ তো প্রচার অনুযায়ী সমস্ত নির্বাচনই হিন্দুদের জন্য শেষ নির্বাচন, তারপরেও নির্বাচন হয় বিভিন্ন রাজ্যে প্রতি বছর। এর বাইরে আমি যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে বিদায়ী বিধায়ক যিনি আছেন, তাকে নিয়ে জনগণের মধ্যে কি ফিডব্যাক, মানে কাজের নিরিখে ইত্যাদি ইত্যাদিতে, সে সম্বন্ধে কি কাজ তোমার কিছু? করেননি, আচ্ছা। কিছুই কাজ করেননি, এটাই এটাই হচ্ছে জনগণের মানে মনোভাব। কিন্তু আচ্ছা। তিনি পদ্মফুলের প্রার্থী। আচ্ছা। ওনার একটা অ্যাকচুয়ালি স্বেচ্ছাসেবী সংস্থা আছে, যেরকম শিলিগুড়ির বর্তমান এমএলএরও আছে। হুম। এই সংস্থাটি শহীদ ক্ষুদিরাম বসুর নামে, হুম। সেটাকে ব্যবহার করে তার এলাকার একটা যুব সমাজের মধ্যে এই কাঞ্চন মৈত্র, তার একটা প্রভাব রয়েছে। কিন্তু এখানে ওই কাজ করাটা খুব একটা ম্যাটার করছে না, কারণ শহরের কাজটা মূলত পৌরসভা করে। হুম। শহরে জঞ্জাল জমে থাকার দায়টা যতটা না বিধায়কের, তার থেকে বেশি হচ্ছে নারুগোপাল মুখার্জি। কাজেই বিজেপির প্রার্থী, পদ্মফুলের প্রার্থী, জয়শ্রীরামের প্রার্থী, এটাই যথেষ্ট। আচ্ছা, বেশ। তো আমি চট করে চলে যাব উত্তর থেকে দক্ষিণবঙ্গে, ভাঙড়ে। ভাঙড়, যেটা অড ম্যান আউট ছিল গত নির্বাচনে, কারণ আহ, কং উম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বাদ দিলে একমাত্র প্রার্থী, যেটা সংযুক্ত মোর্চার নওয়াজ নওয়াজ নওশাদ সিদ্দিকী, তিনি সেই কেন্দ্রটি জেতেন, এবং জেতেন শুধু না, 26,000 ভোটে জেতেন, বিশাল মার্জিনে। ভাঙড়ে তো দীর্ঘকাল লেফট, বিশেষ করে আরএসপি এবং সিপিএম এর ঘাঁটি ছিল। পরে সেটা তৃণমূলের বাহুবলীদের রাজনীতির এবং দাপাদাপির এলাকাও হয়, এবং সেখানে নানা রকম রাজনৈতিক হানাহানি, অশান্তি ইত্যাদির কথা আমাদের কাছে উঠে আসে। তো 2021-এর ভাঙড়ে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান আমরা দেখলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবং এবারের নির্বাচনে ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নওশাদ সিদ্দিকী, যিনি বিদায়ী বিধায়ক। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শওকত মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপির তরফ থেকে জয়ন্ত গায়েন, এরা হচ্ছেন আহ, প্রধান প্রতিদ্বন্দ্বী। এবং সিপিআইএমএল মাস লাইনের তরফ থেকে মির্জা হাসান, তিনি আলাদাভাবে লড়ছেন। তো ভাঙড় নিয়ে অর্ক, তোমার কি অভিজ্ঞতা, সেটা যদি একটু বলো, বা কি বিশ্লেষণ? আমি বহরমপুর যেভাবে ঘুরেছি ভাঙড় সেভাবে ঘুরিনি। আমি 3 দিন ভাঙড়ে গিয়েছিলাম, কিন্তু মানে খানিকটা বুড়ি ছোঁয়া করেই। ভাঙড়ের যেটা হচ্ছে যে 2021 সালের যে নির্বাচনে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে 45%-এর ওপরে ভোট পেয়েছিলেন, বড় মার্জিন। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34% ভোট এবং বিজেপির ছিল 16% ভোট। ইন্টারেস্টিং হচ্ছে এই যে মির্জা হাসান, সিপিআইএমএল মাস লাইন, যেটা হচ্ছে আসলে সিপিআইএমএল রেড স্টার থেকে ভেঙে বেরোনো,
এরা হচ্ছেন যে ভাঙড়ের যে কৃষিজীবী রক্ষা কমিটি, জমি জীবন জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি, যারা ভীষণ লড়াই করেছিল পাওয়ার গ্রিডের বিরুদ্ধে, তাদের সমর্থিত প্রার্থী। গত নির্বাচনে 21 সালের নির্বাচনে এই আসনে মির্জা হাসানই লড়েছিলেন এই জমি কমিটির পক্ষে। তিনি 2% ভোট পেয়েছিলেন, প্রায় 5,000 ভোট পেয়েছিলেন। এটা উপেক্ষণীয় ভোট এইবারের নির্বাচনে নাও হতে পারে, কারণ এখানে নওশাদের বিরোধী প্রার্থীর নাম শওকত মোল্লা। শওকত মোল্লার নাম আমরা সবাই জানি যে তিনি হচ্ছেন দক্ষিণ 24 পরগনার দাবাং নেতা। একসময় তিনি ক্যানিং দাপিয়েছেন রেজ্জাক মোল্লার, যখন রেজ্জাক মোল্লা অন্য দল করতেন, শওকত মোল্লাও তার সঙ্গেই ছিলেন। এবং তারপরে পরে শওকত মোল্লা এখন তৃণমূল কংগ্রেসে এসে জয়েন করেছেন। খুব ইন্টারেস্টিং বাল্মীকিদা, যদি আমরা ভাঙড়ের 2024 সালের নির্বাচনটা একবার দেখি। তোমার নিশ্চয়ই মনে আছে 2024 সালের নির্বাচনে ভাঙড় কেন্দ্রে কিন্তু আইএসএফ এবং সিপিআইএম, দু মানে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাঙড় যার মধ্যে পড়ে, আইএসএফ এবং সিপিআইএম দুই তরফেরই প্রার্থী ছিল। এবং সিপিআইএম এর প্রার্থী ছিল বেশ হেভিওয়েট প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেই সৃজন ভট্টাচার্য ভাঙড়ে পেয়েছিল আলাদাভাবে লড়ে মাত্র 10,249 ভোট, 4.23% ভোট। এবং আইএসএফ প্রার্থী পেয়েছিলেন সেখানে 75,000 ভোট, 30%-এর উপরে ভোট। এবং লিড ছিল অবশ্যই সায়নী ঘোষের, 47% ভোট তাদের ছিল। বিজেপির ভোট আগের বারের যে নির্বাচন সেখানটার থেকে একটু মোটামুটি একই রকম ছিল, 16% থেকে কমে 12%। এইবারের খুব ইন্টারেস্টিং হচ্ছে শওকত মোল্লা। তো শওকত মোল্লাকে আহ এরকম শওকত মোল্লাকে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করা যায়? সেটা অবশ্য সম্বিত দা বলবে। যে যেরকম ভাবে শুভেন্দু অধিকারীকে একেবারেই অনেকে বলছেন যে বাঘের মুখে ঠেলে দেওয়া হয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি শওকত মোল্লাকেও একদম বাঘের মুখে ঠেলে দিলেন? আমি জানি না, কিন্তু শওকত মোল্লার জন্য ভীষণ কঠিন এবারের লড়াইটা। কারণ ভাঙড়ে গিয়ে আমি যেটা দেখলাম যে নওশাদ সিদ্দিকীর পক্ষে কিন্তু সমর্থনের জোয়ার বইছে। এবং যেটা খুব ইন্টারেস্টিং, আমরা সবাই জানি যে ভাঙড়ের রাজনীতি কিরকম হয়। সেখানে আরাবুল ইসলাম খুব গুরুত্বপূর্ণ চরিত্র, কাইজার আহমেদ তিনি খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এই যে ভাঙড়ের যে বিভিন্ন স্ট্রং ম্যান যারা, সেই যে ক্ষমতার ভারসাম্যটাও কিন্তু শওকত মোল্লার পক্ষে নেই। আমরা জানি আরাবুল অন্য একটি কেন্দ্রে তৃণমূল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি লড়াই করছেন। নওশাদ সিদ্দিকীর সাংগঠনিক বিস্তার ভাঙড় বিধানসভা ক্ষেত্রে আইএসএফ এর, সেটা ভীষণ শক্তিশালী, ভীষণ শক্তিশালী। তৃণমূলের সঙ্গে তার এক এক ধরনের শওকতের নিজস্ব এক ধরনের বাহিনী রয়েছে, তার নিজস্ব কাজ করার কিছু ধরন রয়েছে। কিন্তু ওভারঅল কিন্তু ভাঙড় বিধানসভা কেন্দ্রে এই কেন্দ্রে বিজেপি খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয়, তাদের ভোট ওই 10 থেকে 15% মধ্যেই ঘোরাফেরা করে। এবং সিপিআইএম সমর্থন করছে তাদের যেটুকু ভোট রয়েছে তাই নিয়ে। এখনো পর্যন্ত ভাঙড় আমার যেটুকু আমার দেখায়, আমার মনে হয়েছে ভাঙড়ে গিয়ে নওশাদ সিদ্দিকী নিশ্চিতভাবে ভাঙড়ে কিন্তু অনেকটা এগিয়ে থেকে শুরু করবেন। এবং মনে রাখতে হবে যে আরাবুল ইসলামের যে বাহিনী, সেই বাহিনীও কিন্তু এবারে নওশাদ সিদ্দিকীর পক্ষেই কাজ করবে। কিন্তু শওকত মোল্লার ব্যক্তিগত হাতযশে যদি নির্বাচনটা ক্লোজ হয়ে যায়, এবং মির্জা হাসান তারা পঞ্চায়েত নির্বাচনেও ভালো ফল করেছেন, সিপিআইএমএল মাস লাইন, তারা যদি এবারেও এরকম 5 থেকে 8 হাজার ভোট পায়, একটা নির্বাচন যদি ক্লোজ হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভোটটা খুব ক্রুশিয়াল হয়ে যাবে এবং সেটা শওকত মোল্লাকেই সাহায্য করবে। বেশ। আহ আমি চলে যাব আমাদের পরবর্তী কেন্দ্র। পরবর্তী কেন্দ্র হচ্ছে ভবানীপুর, এবং সব থেকে হেভিওয়েট কেন্দ্র আহ, বলা চলে, কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহ, পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। সিপিআইএম এর তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীজীব বিশ্বাস। এবং ভবানীপুর কেন্দ্র কলকাতার বুকে, পলিটিক্যালি অত্যন্ত হাই প্রোফাইল সিট। 2021-এ নন্দীগ্রামে নির্বাচন হেরে যাওয়ার পরে বাই ইলেকশনে মমতা ব্যানার্জি জিতে ফেরত আসেন। এবং এটা এমন একটা কেন্দ্র যেখানে বোধহয় রিসেন্ট পাস্টে টিএমসির একদম 100% স্ট্রাইক রেট আছে। এবং এই কেন্দ্রে মানে মমতা ব্যানার্জি আহ, অসম্ভব শক্তিশালী, তৃণমূল কংগ্রেস অসম্ভব শক্তিশালী। আহ তো সেরকম একটা কেন্দ্রে শুভেন্দু অধিকারী, যিনি খাতায় কলমে হয়তো বিজেপির সব থেকে গুরুত্বপূর্ণ নেতা পশ্চিমবঙ্গে, তাকে ঠেলে দেওয়া হলো। তিনি একসাথে নন্দীগ্রামেও লড়ছেন এবং ভবানীপুরেও লড়ছেন।
এবং স্বাভাবিকভাবে এই তার অ্যাটেনশন দুদিকে ডাইভার্টেড হচ্ছে। তো আমি সম্বিতদার কাছে চলে যাব। সম্বিতদা, তুমি ভবানীপুর কেন্দ্রটাকে কিভাবে দেখছো, এবং বিশেষ করে এখানে যে রাজ্যের যে সব থেকে দুটো ম্যামথ যারা মহারথী রাজনীতিবিদ যারা, তারা মুখোমুখি হচ্ছেন, যদিও শুভেন্দু একদা মমতার প্রোটেজে ছিলেন, স্নেহধন্য ছিলেন, আজকে প্রবল প্রতিদ্বন্দ্বী। তো এবং বিজেপির অনেকের কথা শুনলে মনে হবে যে তিনি আগামীর মুখ্যমন্ত্রী বাংলার। তো আহ, ভবানীপুর নিয়ে তুমি যদি কিছু বলো। ভবানীপুর কেন্দ্রটি খুব ইন্টারেস্টিং অবশ্যই, কারণ 2021-এ নন্দীগ্রাম যেভাবে একটা পুরো পশ্চিমবঙ্গের নির্বাচনের রাজনীতির একটা কেন্দ্র হয়ে উঠেছিল, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নন্দীগ্রামে লড়বেন, এবং সেখানে তারই স্নেহধন্য পরে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী, যিনি প্রায় ভূমিপুত্র নন্দীগ্রামের, আহ, কাঁথির ছেলে, পূর্ব মেদিনীপুরের, কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে একদম প্রথম থেকে যুক্ত ছিলেন, এবং তিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাণ্ডারি হিসেবে কাজ করেছিলেন। তো সেই যে গুরুত্বটা নন্দীগ্রাম পেয়েছিল 2021-এ, সেই রকমই গুরুত্ব কিন্তু এবার 2026-এ এসে ভবানীপুর কেন্দ্রটি পাচ্ছে। ভবানীপুর কেন্দ্রটি অবশ্যই সবসময় আলোর আলোর ছটার মধ্যেই থাকে, কারণ সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হিসেবেই সবাই জানে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকেনও ওই ভবানীপুর কেন্দ্রের মধ্যে। কালীঘাট সেটাও ভবানীপুর কেন্দ্রের মধ্যেই পড়ছে, কাজেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিপুত্র, এবং সেখানে শুভেন্দু অধিকারীকে পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার জন্য। নির্বাচনের আগে, প্রার্থীপদ ঘোষণার আগে থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে তিনি ভবানীপুরেও দাঁড়াতে চান, ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান এবং হারাতে চান। কিন্তু যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত শুনেছি, সেটা হচ্ছে যে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো কেন্দ্র থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী দাঁড়াতে রাজি ছিলেন না। খানিকটা আহ, তাকে জোর করেই ভবানীপুরে দাঁড় করানো হয়েছে, এবং তিনি নন্দীগ্রামেও লড়ছেন, সেটা আমরা দেখেছি। আর এটার মধ্যে দিয়ে বিজেপি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে তারা কিন্তু এই পুরো ফাইটটাই একটা যে রাজনৈতিক ভাবে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটা তারা একটা বার্তা তাদের কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রাজনৈতিকভাবে আহ, বেশ ভালো সিদ্ধান্ত। এর ফলাফল কি হবে না হবে সে তো পরের ব্যাপার, কিন্তু ভালো সিদ্ধান্ত এই কারণেই, কারণ আমরা জেনারেলি দেখে থাকি যে আম, যখনই কোনো একজন মহারথী, বিশেষত মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রীরা দাঁড়ান কোনো কেন্দ্র থেকে, তখন সেখানে একজন খুব একটা হেভিওয়েট প্রার্থীকে সবসময় দাঁড় করানো হয় না, এবং তাতে একটা রাজনৈতিকভাবে খুব লঘু হয়ে যায় সেই লড়াইটা। কিন্তু এবারের নির্বাচনী রাজনীতিতে এটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আরো একটি কারণে, সেটা হচ্ছে যে ভবানীপুর যে কেন্দ্র, সেটা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে আসে, ভবানীপুর বিধানসভাটি, এবং সেখানে বিজেপি তাদের উত্তরোত্তর ভোটের যে পার্সেন্টেজ সেটা বাড়িয়ে গেছে। এবং 2014-তে এমনও একটি সিচুয়েশন হয়েছিল যেখানে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দক্ষিণ কলকাতা কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন ভবানীপুর যে এই বিধানসভা ক্ষেত্রটি, সেখানে প্রায় 185 ভোটে, খুবই সামান্য ভোট কিন্তু খুব সিম্বলিক, যে 185 ভোটে তিনি পিছিয়ে পড়েছিলেন। অর্থাৎ সেবারে 2014-এর যে নির্বাচন, তখন তথাগত রায় বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনি এই, যদিও দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হতে পারেনি, কিন্তু ভবানীপুর কেন্দ্র থেকে এগিয়েছিলেন। এখন সেটা তখনও মুখ্যমন্ত্রীর কেন্দ্রই ছিল। 2011 থেকেই তিনি সেখানকার বিধায়ক। যদিও বাই ইলেকশনে তিনি জিতেছিলেন 2011, তারপর থেকে তিনি সেখানে কন্টেস্ট করেছেন। 2021-এ বাই ইলেকশনে তিনি আবার জেতেন, যখন নন্দীগ্রামে তিনি হেরে যান, যেটা তুমি বললে প্রথমে। এখন এই কেন্দ্রটাতে বিজেপির এত ইন্টারেস্ট এই কারণেই যে যে উইনিং মার্জিনটা তৃণমূল কংগ্রেসের ছিল 2011-তে, আমরা যদি দেখি, যখন সুব্রত বক্সী যে ইলেকশনটা লড়লেন 2011-তে, মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশনে পরে লড়লেন, সেখানে 49,000-এর মতো একটা লিড ছিল। সেই লিডটা কমতে কমতে এসে 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা ধরি, সেটা প্রায় 8,000-এর মতো জায়গায় দাঁড়িয়ে গেছে। বিজেপি আর তৃণমূলের মধ্যে যে ফারাকটা রয়েছে, যে ভোটের ফারাকটা রয়েছে, সেটাই 8,000-এর মতো দাঁড়িয়ে গেছে, এবং এইখানে বিজেপি একটা সুযোগ দেখছে। সুযোগ দেখছে এই কারণেই
যে এই ভবানীপুর কেন্দ্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 8টি ওয়ার্ড রয়েছে: 70, 71, 72, 73, 74, 77, 82 এবং 63। এই যে ওয়ার্ডগুলো রয়েছে, 8টা ওয়ার্ডের মধ্যে বিজেপি অন্তত 5খানা ওয়ার্ডে লিড নিয়েছিল 2024-এর নির্বাচনে। 269টি বুথ রয়েছে, সেখানে 149টি বুথে বিজেপির লিড ছিল। এইখান থেকে বিজেপি একটা অক্সিজেন পেয়েছে এবং তারা দাবি করছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র থেকে হারিয়ে দেবে। তার পিছনে কি অঙ্কটা কি কাজ করছে সেটা আগে বলি, তারপরে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অনেকটা কঠিন কাজ, সেটাও দেখতে হবে। আবার এসআইআর এর প্রভাবও পড়েছে, সেটাও দেখতে হবে। তার আগে যদি আমরা দেখি যে যে কেন্দ্রগুলো যে যে ওয়ার্ডগুলো এখানে রয়েছে, সেখানে 3 ধরনের জনসংখ্যার একটা বিন্যাস আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে সেখানে অনেক গুজরাটি, মারোয়ারি, আহ, বিহারি, এরা যারা বাইরের রাজ্য থেকে এসছেন, অনেকদিন ধরে কলকাতায় রয়েছেন, তাদের একটা কমিউনিটি রয়েছে। একটা হাই রাইজ কমিউনিটি রয়েছে, খুব এলিটিস্ট। যেমন 63 নম্বর ওয়ার্ডটা যদি আমরা ধরি, সেখানেও বিজেপির লিড ছিল। আহ, সেইখানটা সেটা হচ্ছে এই চৌরঙ্গি, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, এই এই অঞ্চলগুলো যেখানে আহ, খুবই এলিট লোকজনরা থাকেন, সেটা আমরা জানি। হাই রাইজের লোকজনরা থাকেন, সেটা আমরা জানি। আবার 70 নম্বর ওয়ার্ড যদি আমরা দেখি, যদুবাবুর বাজারের অঞ্চলটি, সেখানে গুজরাটিদের একটা বেস রয়েছে। আবার বিহারি, বাঙালি মধ্যবিত্ত, তাদেরও একটা বেস রয়েছে। আবার কিছু কিছু এরিয়াতে, কিছু কিছু এলাকাতে বস্তি অঞ্চল রয়েছে, যেখানে নিম্নবিত্ত মানুষজনদের বাস। আবার আলিপুর যদি আমরা দেখি, 74 নম্বর ওয়ার্ড, সেখানে একটা কসমোপলিটন একটা টাচ রয়েছে। ফ্রিঞ্জ অফ আলিপুর যদি আমরা ওরকম ভাবে দেখি, সেখানেও বিত্তবান মানুষেরা থাকেন সাধারণত। আবার 77 নম্বর, 82 নম্বর ওয়ার্ডটি হচ্ছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড। 77 নম্বর ওয়ার্ড সেটা খিদিরপুর অঞ্চলে। আবার 73 নম্বর ওয়ার্ড, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানকার কাউন্সিলর, সেখানেও একটা মুসলিম পপুলেশন রয়েছে। তো 77 এবং 73 নম্বর ওয়ার্ডে একটা বড় সংখ্যায় মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের বসবাস রয়েছে। কাজে এই যে পুরো জনবিন্যাসটা, যেটাকে অলমোস্ট মিনি ইন্ডিয়া অনেক সময় বলা হয়, সেখানে ওড়িয়া একটি পাড়া রয়েছে, প্রচুর পাঞ্জাবি নাগরিকদের সেখানে বসবাস রয়েছে। তো এই যে ডাইভার্সিটিটা রয়েছে, সেখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে যে ওয়ার্ডগুলো থেকে বিজেপি লিড নিয়েছিল, এই 70 নম্বর, 72 নম্বর, 71 নম্বর, 74 নম্বর, সেখানে কিন্তু এই গুজরাটি, মারোয়ারি, বিহারি বা আলিপুরে যে আমি কসমোপলিটন একটা চেহারা রয়েছে, সেখানকার বিত্তবান যে মানুষজন রয়েছেন, তাদের ভিড় রয়েছে। আবার 63 নম্বর ওয়ার্ড, চৌরঙ্গি, শেক্সপিয়ার সরণি, পার্ক স্ট্রিট, এইসব অঞ্চলে বিত্তবান মানুষদের বসবাস রয়েছে। এই এই যে অঞ্চলগুলো, সেখান থেকে কিন্তু বিজেপি লিড পেয়েছে 2024-এ, এবং 2021-এও সেখান থেকেও তারা খানিকটা লিড পেয়েছিল। এটার কারণ যেটা দেখা যাচ্ছে, এবং কিন্তু এটা লিড পেলেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে কোর বেস, সেটা হচ্ছে যে মধ্যবিত্ত একটি বাঙালি অঞ্চল রয়েছে, এবং বস্তি অঞ্চল যে রয়েছে, নিম্নবিত্ত মানুষজনদের বাস যেখানে, এবং যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো রয়েছে, সেখান থেকে তৃণমূল কংগ্রেস অনেক বেশি সংখ্যায় তারা কিন্তু ভোট পান বিজেপির থেকে, এবং সেটা তাদেরকে এগিয়ে রাখে বরাবর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার এগিয়ে রেখেছে। এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রগুলো থেকে বিজেপি লিড নিয়েছে, বা 2014-তে আমরা যেরকম দেখেছি যে 185 ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে, এই যে ঘটনাগুলো ঘটেছে বিজেপির এগিয়ে থাকা, সেটা কিন্তু জেনারেলি হয়েছে লোকসভা নির্বাচনগুলোতে, যেখানে পার্সোনালিটি একটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি এই অঞ্চলে। পার্সোনালিটি ফ্যাক্টর তখনই হয়ে দাঁড়ায় যখনই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দাঁড়িয়েছেন, 2016-র নির্বাচনটা যদি আমরা বাদ দিই, সেখানে কিন্তু আহ, মমতা বন্দ্যোপাধ্যায় 73,000 মতো ভোট পেয়েছেন। 2021-এর বাই ইলেকশনে প্রায় 72% ভোট পেয়েছেন, 85,000 ভোট পেয়েছেন। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই এই অঞ্চলে দাঁড়িয়েছেন বা ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তখন কিন্তু পার্সোনালিটি একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র,
একটা তার নিজের গড়, তিনি নিজে সেখানে থাকেন, তার নিজের কাজকর্ম সেখানে, এবং এই প্রত্যেকটি 8টি ওয়ার্ডেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরই রয়েছেন। তো কাজেই সেখানে একটা কিন্তু অন্য রকমের ফ্যাক্টর কাজ করে। কাজে বিজেপি যে দাবিটা করছে, তারা সেই দাবিটা কিন্তু করছে মূলত লোকসভা নির্বাচনে তাদের যে আহ, শক্তি বৃদ্ধি হয়েছে বা হয়ে থাকে, তারা যে বেশি মাত্রায় ভোট পেয়ে থাকেন সেটার জন্য। আরেকটা কারণও রয়েছে, সেটা হচ্ছে যে লোয়ার ভোটার টার্ন এখানে, যেখানে পশ্চিমবঙ্গে সাধারণত অন অ্যান এভারেজ 80-82% ভোট পড়ে, এইখানে কিন্তু 64-57, খুব বেশি আমরা দেখছি 81% 2014 লোকসভা নির্বাচনে পড়েছিল। 70%, মানে এইরকম ধরনের ভোটই জেনারেলি কিন্তু হয়। বাইপোল যেটা 2021-এর যে উপনির্বাচন হয়েছে, সেখানে 57% ভোট পড়েছে। সেটার কারণও ছিল যে তৃণমূল কংগ্রেস তখন ক্ষমতায় চলে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার নির্বাচন, সেখানে লোকজন অনেক সময় উৎসাহ পায় না এসে ভোট দেওয়ার। এবং যে হাই রাইজ গুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু অনেক সময় ভোট দিতে কম মানুষজন আসেন। তো তৃণমূলের এখন যেটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের যে কোর ভোট ব্যাংক, যেই নিম্নবিত্ত মানুষ, আহ, যারা সরকারি যে প্রকল্প তাতে লাভবান হয়েছেন, বা যে এই যেসব অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তারা নিয়মিত যোগাযোগ রাখেন সাধারণ মানুষের সঙ্গে, সেই সব অঞ্চলগুলো থেকে যাতে বেশি মাত্রায় ভোটাররা আসেন। যদি তৃণমূল কংগ্রেস এটা ধরেও নেয় যে যারা ভিন রাজ্যের মানুষজন যারা এখানে এসে অনেক দিন ধরে রয়েছেন, ভোট দিচ্ছেন, তারা যদি বিজেপির দিকে হেলেও পড়ে, সেই দিকে যদি বিজেপির সমর্থনে যদি তারা ভোটও দেন, তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বাঁচাতে পারে এই সব অঞ্চলগুলো, বস্তি অঞ্চলগুলো, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলো। কাজে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর অবশ্যই থাকবে। আর যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে এসআইআর। এসআইআর এ যেটা হয়েছে যে 2,06,000-এর মতো ভোটার ছিল এই ভবানীপুর কেন্দ্রে এসআইআর যখন হয়েছে তার আগে। এসআইআর এর পরে সেটা 47,000-এর মতো কমে গেছে, হয়ে এখন 1,59,000-এর মতো ভোট রয়েছে, অর্থাৎ 22 থেকে 23% ভোট কিন্তু কমেছে। এবং এই কমাটা কিন্তু এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে প্রায় 7,500, 7,000, 8,000 মতো করে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। সব ওয়ার্ড থেকেই নাম বাদ গেছে, কারণ হাই রাইজ রয়েছে এখানে। ভিন রাজ্যের বাসিন্দারা আসেন, তারা হয়তো কাজের সূত্রে আসেন, থাকেন, চলে যান, ভাড়াতে থাকেন, অনেক সময় তারা চলে যান। একটা জনবিন্যাসের কারণেও কিন্তু এই এই বাদ যাওয়াটা হয়েছে। আমরা যদি দেখি যে ভোট কিন্তু মানুষজন দিতে আসেন 60-70%, 30% মানুষ কিন্তু ভোট দিতে আসেন না জেনারেলি। তো সেইখানে 22-23% ভোট কমে যাওয়ার ফলে কতটা প্রভাব পড়বে, সেইটা একটা চিন্তার বিষয়। সেইটা হয়তো তৃণমূল কংগ্রেস বুথ ওয়াইজ দেখতে পারে, কিন্তু আমরা সরল পাটিগণিতে এখনই বলে দিতে পারি না যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখান থেকে পরাজিত হতে পারেন বা তৃণমূল কংগ্রেসের পরাজয় হতে পারে, এবং শুভেন্দু অধিকারীর পক্ষে এটা কেক ওয়াক, কারণ উত্তরোত্তর ভোটের পার্সেন্টেজ বিজেপির পক্ষে বেড়ে গেছে 2016 নির্বাচন থেকে, অন্তত আমরা যদি দেখি, বা 2019-এর নির্বাচন থেকেও যদি আমরা দেখি, সেখানে বেড়েছে। কিন্তু এটা টাফ ফাইট, অবশ্যই বিজেপি সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এটা বিজেপিরও প্রেস্টিজ ফাইট, শুভেন্দু অধিকারীও প্রেস্টিজ ফাইট, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস্টিজ ফাইট তো বটেই। তো সম্বিত দা, ভবানীপুর কেন্দ্র নিয়ে বিশদে বলার জন্য আহ ধন্যবাদ। আমরা পুরো চিত্রটা ভালোভাবে বুঝতে পারলাম। তো আমার পানিহাটির দিকে যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন আছে, সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, একজন জিতবেন একজন হারবেন, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরা দুজন হচ্ছে সব থেকে হেভিওয়েট নাম। যিনি হারবেন, তার কেরিয়ারে, পলিটিক্যাল কেরিয়ারে, রাজনৈতিক ভবিষ্যতে কি প্রভাব পড়তে চলেছে? এটা কি একরকম ভাবে, মানে যারা মানে একদল ডুমসেয়ার্স বলছেন আর কি, যে যিনি হারবেন ধরে নিতে হবে তার রাজনৈতিক কেরিয়ার মোটামুটি খতম? যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে হারেন, তাহলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছেন। যদি আহ, শুভেন্দু অধিকারী ভবানীপুর, এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় হারেন এবং তৃণমূল কংগ্রেস না আসে, তাহলে সেটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার নয়, তৃণমূলেরও রাজনৈতিক আহ, যে শক্তি, সেটাও কতটা অটুট থাকবে পশ্চিমবঙ্গে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায়।
উল্টো দিকে যদি এটা হয় যে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী হেরে গেলেন, তার একটি চান্স আছে যে তিনি নন্দীগ্রাম থেকে জিততে পারছেন কিনা। তিনি যদি নন্দীগ্রাম থেকেও জিতে যান তাহলে এটা বলা যেতেই পারে যে সেইটা রাজনৈতিক ক্যারিয়ার, শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দেবে। তার রাজনৈতিক ক্যারিয়ার কিরকম হবে, বিজেপি তার আরো তাকে পুষবে কিনা, সেটাও একটা বড় ব্যাপার। কাজেই শুভেন্দু অধিকারী যদি ভবানীপুর থেকে হেরে যান কিন্তু নন্দীগ্রাম থেকে জেতেন, তাহলেও তার যে রাজনৈতিক স্ট্রেচার সেটা বজায় থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুর থেকে হেরে যান, তাহলে তৃণমূল কংগ্রেসও এই রাজ্যে সরকার করতে পারবে না, সেটাই আমার ধারণা। বেশ প্রভোকেটিভ কোয়েশ্চেন ছিল। তো এটা কি হবে বলা অবশ্যই মুশকিল। তো অবশ্যই। আমি এবারে চলে যাব সোহমের কাছে, পানিহাটি কেন্দ্র নিয়ে আমাদের পরবর্তী আলোচনা। তো পানিহাটি কেন্দ্র অতীতে বামেদের একটা শক্ত ঘাঁটি ছিল, এখন মূলত টিএমসি ডমিনেটেড একটা আরবান সিট বলা চলে। 2021 সালে টিএমসি বেশ আরামে এই সিটটি জিতে যায়, এবং এই মুহূর্তে পানিহাটিতে লড়ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীর্থঙ্কর ঘোষ, বিজেপির তরফ থেকে লড়ছেন শ্রীমতী রত্না দেবনাথ, যিনি আরজি করে যে কর্মরত মহিলা ডাক্তার তাকে খুন করা হয়, তার মা। এবং তিনি বিজেপির টিকিটে এই সিটটা লড়ছেন। এই নিয়ে আমাদের ওয়েবসাইটে অনেক লেখা বেরিয়েছে বা আলোচনা হয়েছে। গত নাগরিক নিউজ রুমে এই নিয়ে খুব সম্ভবত আর দীর্ঘ আলোচনা হয়। এবং তিনি লড়ছেন আহ, এই কারণে যে তিনি বলছেন তিনি তার মেয়ের বিচারের জন্য বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন, এবং তিনি এই লড়াই তার মেয়ের জন্য লড়ছেন। উল্টো দিকে সিপিএম এর তরফ থেকে প্রার্থী হয়েছেন তরুণ নেতা কলতান দাশগুপ্ত। তিনি সিপিএম এর একজন অত্যন্ত জনপ্রিয় যুব নেতা, এবং উল্লেখযোগ্যভাবে আহ আরজি করের ঘটনার রাত্রিরে যে বিখ্যাত ছবিটি আছে, যে আহ, শববাহী গাড়ি বেরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন, এবং তাকে আটকানোর চেষ্টা করছেন কিছু যুবকর্মী এবং আন্দোলনকারীরা, তাদের মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কলতান দাশগুপ্ত ছিলেন। এবং বামেদের তরফ থেকে বলা হয়েছে যে রত্না দেবনাথ যেভাবে মানে বিজেপি যেভাবে অভয়ার স্মৃতিকে এনক্যাশ করার চেষ্টা করছে, সেটা হয়তো রাজনৈতিকভাবে যথেষ্ট সুচারু কাজ হচ্ছে না। কারণ বহু মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তাদের মধ্যে কলতান দাশগুপ্ত অন্যতম। এবং তিনি এই আন্দোলনে যুক্ত থাকার ফলে আহ, তাকে জেলেও যেতে হয়েছে। তো তিনিও একইভাবে এই জাস্টিসের জন্য যে লড়াই, তার সৈনিক। তো আমি সৌমের কাছে চলে যাচ্ছি। পানিহাটি কেন্দ্র নিয়ে তোমার কি বিশ্লেষণ, তুমি যদি একটু বলো। তুমি যেটা বললে যে পানিহাটি দীর্ঘদিন ধরে একটি আহ, আমাদের বেশ শক্তিশালী জায়গা ছিল, তার আমার মনে হয় অন্য কোনো কারণে কি পানিহাটি একটা শিল্পাঞ্চল জায়গা বা কেউ একটা জায়গা যেখানে যেটা যেগুলো বর্তমানে বেশ সীমিত। বিশেষত আমরা জানি যে পানিহাটিতে বেঙ্গল কেমিক্যাল ফ্যাক্টরি ছিল, সেটাও বেশ সীমিত। তো সব মিলিয়ে পানিহাটিতে গত কয়েক বছরে, গত পরপর তিনটি বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে তৃণমূলের বেশ হেভিওয়েট একজন প্রার্থী পরপর তিনটে বিধানসভা নির্বাচনে তিনি জিতেছেন। এবং তিনি 1996 সালে প্রথমবার পানিহাটি থেকে জেতেন, তখন সেবার তিনি কংগ্রেসের টিকিটে জেতেন। তখন এবছর ওই সিটেই তার ছেলে লড়ছে, তীর্থঙ্কর ঘোষ, যার ডাকনাম খুশি। তো ফলে পানিহাটিতে বলতে গেলে বিজেপির যিনি প্রার্থী এবং তৃণমূলের যিনি প্রার্থী, দুজনেই ওখানকারই খুব পরিচিত মুখ বলা যেতে পারে। আহ, মানে নির্মল ঘোষের তুলনায় তীর্থঙ্কর ঘোষ অবশ্যই সেরকম পরিচিত নন, তার বাবা কারণ তাই হরদম দাশগুপ্ত সেখানে একজন বেশ বলা যেতে পারে একটা প্রতিশ্রুতিময় বা একজন সম্ভাবনাময় মুখ হিসেবে তাকে কংগ্রেসের তরফে দাঁড় করানো হয়েছে। আমরা দেখেছি গত লোকসভা যে নির্বাচন হয়েছিল সেখানে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস মোটামুটি 50% মতো ভোট পায়, যেখানে বিজেপি পেয়েছিল 35% ভোট। ফলে পানিহাটিটা মোটামুটি একটা তৃণমূলের গত কয়েক বছরের একটা বড় হয়ে উঠেছে বলা যেতে পারে। কিন্তু এই বছর আহ, অনেক কিছুর কারণেই ভোটের অঙ্কটাই খুব গোলমেলে হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে পানিহাটি কেন্দ্রের অন্যতম কারণ হচ্ছে যে সেখানে অভয়া আন্দোলনের অভয়ার মাকে সেখানে দাঁড় করানো হয়েছে।
রত্না দেবনাথ, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে তিনি যে ধরনের কথা বিজেপি প্রার্থী হওয়ার পর থেকে বলে চলেছেন, সেগুলো কোনোভাবেই একজন আহ সন্তানহারা মায়ের কথা না, সেগুলো পুরোপুরিভাবে একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা একজন ফিয়ার্স রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা একজন প্রার্থীর কথা। এবং তিনি যেভাবে মুহুর্মুহু আক্রমণ এনেছেন মূলত টিএমসির দিকে, বিশেষত নির্মল ঘোষকে তিনি আক্রমণ এনেছেন তার দিকে, যে তিনি এই ধরনের এই যে গোটা দুর্নীতি হয়েছে, তার মেয়ে মৃত্যু হয়েছে, তার বংশ, তিনি সরাসরি ভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, যে মুখ্যমন্ত্রীকে তিনি চরম শাস্তি দিতে চান তার কাছে পেলে, এই ধরনের কথাবার্তা শোনা গিয়েছে। এবং এইটা নিয়েই মূলত আহ, আমি যা দেখলাম প্রতিবেদন যেখানে যা বেরিয়েছে, যে আহ, একদিকে যেমন তার প্রতি একটা পাবলিক সিম্প্যাথি রয়েছে, মানুষের একটা সহানুভূতি রয়েছে, যেহেতু তার সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে এত বড় একটা আন্দোলন হয়েছিল, এবং সেখানে নানা শ্রেণীর নানা ধরনের মানুষ সেখানে খুব স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন। সেখানে তার মৃত্যুকে তার সন্তান মাই সেখানে রাজনীতি ইনভেস্ট করতে শুরু করেছেন, তো সেটা কোনোভাবেই সাধারণ মানুষের একাংশ সেটাকে মেনেও নিতে পারছে না। আবার একটু হলো পাবলিক সিম্প্যাথি শুধুমাত্র ওই কারণে যে তিনি তার সন্তান কিভাবে হারিয়েছেন। তো সেখানে পানিহাটির অঙ্কটা এই জন্য খুব জটিল, গোলমেলে, এবং একই সঙ্গে খুবই একটা রাজনৈতিক যে সৌজন্যতা, তার একটা খুব বিপরীত কি একটা ব্যাপার আমরা যেখানে দেখতে পাচ্ছি। তাই আহ, আক্রমণের তার দিকে সেদিনও তিনি বলেছেন যে আহ, বেহালা কেন্দ্র থেকে যিনি দাঁড়িয়েছেন ইন্দ্রনীল খাঁ চিকিৎসক, যে ডাক্তারদের স্বার্থে ইন্দ্রনীল খাঁ চিকিৎসক জরুরি, অর্থাৎ তিনি সর্বতোভাবে একজন বিজেপি প্রার্থী হিসেবে মনে করে নিজেকে এই ভোটের ময়দানে ভোটের ময়দানে নিজেকে রাখছেন। এবং সুতরাং তার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা, এবং তার প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কলকাতা দাশগুপ্তকে আমরা দেখেছি বলতে যে আমরাও আসলে অভয়ার বিচারই চাই, সেই বিচারের জন্যই আমরা আহ এখানে আসছি। এবং সেটা আমরা দেখেছি যে তাকে প্রার্থী ঘোষণা করার আগে অব্দি, মানে রত্নাদিত্যনাথকে প্রার্থী ঘোষণা করার আগে থেকেই কলকাতা সেই ধরনের প্রচারে কথা এই ধরনের কথাবার্তা বলে আসছে। ফলে এবং এই সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তীর্থঙ্কর ঘোষের প্রচারে বেরিয়ে তিনিও একই কথা বলেছেন, যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এই ধরনের ঘটনা যাতে সঠিক বিচার হয়, তার জন্যই আমাদের সকলের লড়াই। বা তিনি নিজেও অভয়ার মাকে সেই আর্জি জানিয়েছেন যে আপনি সিপিআই কে সিবিআই এর যে ইয়ে হলো না, এতদিন ঠিকঠাক দোষী ধরা হলো না বলে আপনি বলছেন, তাহলে আপনি তাহলে সিবিআই কে তাহলে আমাদের বলছেন। এই জাতীয় নানা রকম চাপানোতর চলছে এই কেন্দ্রটি নিয়ে। এইবারের ভোট যদি সুষ্ঠুভাবে হতে পারে, যদি থামাও সুষ্ঠুভাবে হতে পারে, কিন্তু যদিও সুষ্ঠুভাবে হওয়ার জায়গায় নেই, কারণ আমরা জানি যে লাখ লাখ লোকের ভোটাধিকার ভাগ্য ঝুলে রয়েছে ট্রাইব্যুনালের হাতে। কত লোক ভোটাধিকার ফিরে পাবেন এখনো খুব নিশ্চিত নয়। ধরা যেতে পারে বড় অংশের মানুষ এবছর করতে পারবেন না। সেই রকম একটা অবস্থায় এবারের ভোট, এবার নির্বাচন হচ্ছে। তারপরেও সেখানে যদি ঠিকঠাক ভাবে ভোট যদি করা যায়, অন্যান্য নানা এবারে ভোটাধিকার গ্রহণের যে পদ্ধতিটা, সেটা নিয়েও নানা রকম চোখ বা বলা যায় উড়ো খবর আসছে যে এই হতে চলেছে, এই হবে। সেইগুলো সব মিলিয়ে যা যে অবস্থা, সেখানে যদি ভোটের ইকুয়েশন কোন দিকে যাবে এই পানিহাটি কেন্দ্রে, সেটা বলাটা একটু মুশকিল। এখন অব্দি আমরা যে কটা কেন্দ্র নিয়ে আলোচনা করছিলাম, সেখানে বাম প্রার্থীদের নিয়ে খুব একটা আমরা আলোচনা করতে পারিনি, কারণ সেই জায়গা তারা নেই। কিন্তু এই পানিহাটি এমন একটি জায়গা যেখানে লড়াইটা বিভিন্ন মিডিয়াও বলছে যে এটা অ্যাকচুয়ালি ত্রিমুখী লড়াই। কারণ এক নম্বর এটা তৃণমূলের দীর্ঘদিনের গড় হয়ে গেছে, দু নম্বর এখানে বিজেপি প্রার্থী হিসেবে রত্নাদেবনাথ দাঁড়িয়েছেন, তিন নম্বরে কলকাতা দাশগুপ্তের মতো একজন অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত উদ্যমী সিপিএম নেতা একটি এই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমি যতদূর যা একটু একটু ঝলক শুনেছি, সেখানে কলকাতার যে প্রচার, সেখানে প্রচুর মানুষ সেখানে ভিড় করছেন, বা তৃণমূলেরও যে প্রচার সেখানেও প্রচুর মানুষ ভিড় করছে। কিন্তু হয়তো ত্রিমুখীর থেকেও লড়াইটা এখানে অনেক বেশি মানে মানুষের যে আলোচনা সেখানে অনেক বেশি যেটা খুব ইন্টারেস্টিং, যে হয়তো সিপিএম বনাম বিজেপি এবারে আরো বেশি হতে চলেছে, যেহেতু কলকাতার নিজে এই অভয় আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে একটি বিশেষ ঘটনায় তাকে কিছুদিনের জন্য জেলে যেতে হয়েছে। সেই কারণে হয়তো এই কেন্দ্রের লড়াই প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। এবং এবং লড়াইতে কি হবে তার চেয়েও বড় কথা হচ্ছে মানে লড়াইটা ঠিক কিভাবে হবে, মানে আরো কত বাকযুদ্ধ আমরা দেখবো এই কেন্দ্রটি দিয়ে, সেটা সেই
আচ্ছা, এ, তো এই যে পানিহাটি কেন্দ্র, এখানে একটা মানে, এবং রত্না দেবনাথ যে প্রার্থী হয়েছেন তিনি নারী সুরক্ষার কথা বলেছেন। ঠিক আছে, হ্যাঁ। নারী সুরক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসের যা রেকর্ড তা আমরা জানি, সেটা খুব একটা মানে গর্ব করে উজ্জ্বল নয় আর কি, সে গর্ব করে বলার মতো নয়। তো কিন্তু অন্যদিকে দেখতে গেলে বিজেপি কে ভোট দিন নারী সুরক্ষার ক্ষেত্রে, তো আমরা দেখেছি যে বিজেপি শাসিত রাজ্যে মানে উন্নাও, কাঠুয়া ইত্যাদি ইত্যাদি, হাথরাস, এগুলো 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 বিজেপি শাসিত রাজ্যে হয়েছে। মণিপুরে বছর বছর ধরে দাঙ্গা চলেছে এবং জাতি দাঙ্গা চলেছে, এবং সেখানে জাতি দাঙ্গার একটা অন্যতম ডাইমেনশন হচ্ছে যে মহিলাদের উপর অকথ্য অত্যাচার। ঠিক আছে। নগ্ন করে পড়ানো এই ধরনের ভিডিও সামনে এসছে। হ্যাঁ, এবং আমরা বিহারেও দেখেছি যেখানে কোনো জাতি দাঙ্গা চলছে না, সেখানে প্রকাশ্য রাস্তায় সন্ধ্যের মধ্যে একটা মানে চারিদিকে লোকে লোকারণ্য, তার মধ্যে একজন মহিলা যিনি বাড়ি থেকে বেরিয়েছেন তাকে মলেস্ট করা হচ্ছে, এবং মলেস্ট করে ভিডিও করে হাঁটাতে হাঁটাতে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অমিত শাহর সাথে রত্না দেবনাথ বা দেবনাথ পরিবার, ভিকটিমের পরিবার, মানে তদন্ত চলাকালীন দেখা করতে চেয়েছিলেন, যে তদন্ত সঠিক পথে যাচ্ছে না, এবং যতদূর জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সাথে দেখা করে উঠতে পারেননি, চাননি, অস্বীকার করেন সেটা জানি না, কিন্তু আলটিমেটলি দেখা হয়নি। তো এই মতো অবস্থায় বিজেপি প্রার্থী হয়ে কি করে তিনি মানে আলাদা করে জাস্টিস পেতে চলেছে, পেতে পেতে পারেন, বা কি করে অন্যান্য মহিলাদের হয়ে জাস্টিস এনশিওর করবেন? কারণ ভারতবর্ষে প্রতিদিন প্রতিটা রাজ্যে, প্রতিটা জেলায়, প্রতিটা মানে জায়গায় অসংখ্য মহিলা সেক্সুয়ালি অ্যাসল্টেড হচ্ছে। সকলের পক্ষে তো আর শাসক দলের প্রার্থী হয়ে নিজেদের জন্য জাস্টিস এনশিওর করা সম্ভব না। তো তুমি এটাকে কিভাবে দেখছো, সোহম? খুব মানে নিশ্চিতভাবে বলতে গেলে এটাকে আমি সুবিধাবাদ হিসাবে দেখছি, যে তার মনে হয়েছে যে ক্ষমতার অলিন্দের কাছাকাছি থাকলে আমার যে ব্যক্তিগত বিচার বা ব্যক্তিগত যে প্রাপ্তিগুলো সেগুলো কিছুটা মিটিয়ে নেওয়া যায়, সেরকম একটি ভাবনা থেকে হয়তো এই ধরনের সিদ্ধান্ত উঠে আসতে পারে। বিশেষত আর্যিকর আন্দোলন আস্তে আস্তে যখন থেকে আর কি মানে ওই স্বতঃস্ফূর্ততার জায়গাটা যখন থেকে কমে এসছে 2024-এর শেষের দিক থেকে, তখন থেকেই দেখেছি যে আমরা এই দেবনাথ পরিবারকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নানা রকম আলাপ আলোচনা করতে, বিশেষত বিজেপির সঙ্গে তাদের একটা ঘনিষ্ঠতার কথা তখন থেকেই কিন্তু চাউর হওয়া শুরু হয়েছে। তখন অনেকেই সেটা বিশ্বাস করতে পারেনি, কারণ তখনও অবভিয়াসলি তখনও ঘটনার স্মৃতি প্রচন্ড টাটকা, এখনো টাটকা। যাই হোক, তখনও আহ, প্রচন্ড টাটকা, এবং তার ফলে একটা ওই সিম্প্যাথি তার দিকে ছিল বরাবর। ফলে তারা যে তারা মানে মেয়ের শোকে জ্ঞান শূন্য হয়ে পড়ছেন এরকমও একটা ধারণা হয়তো মানুষের ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনি যখন প্রার্থী হলেন, প্রার্থী হওয়া মানে তিনি এই যে ভোটের লড়াই, নির্বাচনী লড়াই, অর্থাৎ নির্বাচনী লড়াইতে এক ধরনের ক্ষমতা দখলের লড়াই, তাই না? যে আমার হাতে কিছু ক্ষমতা এলো, আমি একটা পদ পেলাম, আমি পদের সেই পদে আমার কিছু ক্ষমতা থাকবে, যে ক্ষমতাগুলোকে আমি ব্যবহার করবো। এবার সেটা কিভাবে ব্যবহার করবো সেটা আমার আদর্শের উপর, আমার বিবেকের উপর সব। তো ফলে এই ধরনের একটা ক্ষমতা দখলের লড়াইতে তিনি যখন নিজেকে নাম লেখালেন, তখন পরিষ্কার বোঝা গেল যে তিনি এই যে নারী সুরক্ষা, নারী মুক্তি, তার কাছে বোধহয় নিজের মেয়ের সুরক্ষাটাই, মানে সুরক্ষা না, সুরক্ষা তো বলা ভুল, কিন্তু অন্যায়। মানে নিজের মেয়ের এই যে বিভৎস মৃত্যু, তার বিচারটাই বোধহয় কোনোভাবে একটা বড় হয়ে গেল, এবং তিনি হয়তো ভাবতে শুরু করেছেন যে বিজেপি যেহেতু কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছে, ফলে বিজেপির প্রার্থী হলে তার সঙ্গে আহ, একটা বোঝাপড়া হবে, এবং তিনি তিনি আসলে যেটা চাইছেন সেটা হয়তো পাওয়া যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে বিচার তো ওভাবে হয় না, বিচারের একটা নির্দিষ্ট প্রক্রিয়া থাকে, বিচারের একটা নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, কানুন থাকে, সেগুলো অনুযায়ী বিচার হয়। অবশ্যই বিচারের ব্যবস্থা ম্যানিপুলেটেড হতেই পারে যে কোনো ভাবে, কিন্তু এমনিতে যদি আমরা দেখি যে বিচারের একটা নিয়ম থাকে, সেখানে কোনো একজন মানুষ সে তিনি হতেই পারেন, তিনি হয়তো ওই ভিকটিমের কেউ, তিনি কিভাবে বিচারটা চাইছেন সেটা দিয়ে তো আহ, ব্যাপারটা নিষ্পত্তি হতে পারে। তাও তিনি গিয়েছেন, এবং যেটা তারা বিজেপিতে যোগ দেওয়ার পরেই দেবনাথ পরিবারের তরফ থেকে বলা হলো যে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাদেরকে নাকি উপরমহলের কোনো এক সিবিআই, আমার ঠিক এই মুহূর্তে নেই, তারা ঠিক মতো তাদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। অর্থাৎ এতদিন যখন তারা বিজেপিতে সরাসরি যোগ দেননি, ততদিনও তিনি তাদের সঙ্গে এই আহ, আহ, সংস্থার কর্তা ব্যক্তিরা সেভাবে কথা বলেননি। এখন যোগ দেওয়ার পর থেকে বলছে, এইটা তারা নিজেরাই দাবি করছে। অতএব তাহলে এটাই, এখান থেকে এটাই খুব সহজ একটা সিদ্ধান্তে আসা যায় যে
তার মানে তারা শুধুমাত্র ওই আহ, একটা নিজেদের প্রাপ্তির জন্য কোনোভাবে একটা ক্ষমতার অলিন্দের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। সেখানে হাতরাস, উন্নাও, কাঠুয়া বা বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে যে ধরনের নারী ধর্ষণ বা নারী নিগ্রহের ঘটনা ঘটে, এমনকি বিজেপি হচ্ছে এমন একটা দল যারা ধর্ষককে মালা পরিয়ে মালা বরণ পরিয়ে করে। ঘুরে, এই হ্যাঁ। ধরনের এই ধরনের মানে ঘটনার কোনো গুরুত্ব হয়তো তাদের কাছে নেই, এটাই ধরে নিতে হবে। আমি বেশ, এটাকে এভাবেই দেখি। বেশ, আমার সাধারণ বুদ্ধিতে এটাই চলে। বেশ, বেশ। এবারে আমরা চলে যাব আমাদের শেষ কেন্দ্র, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, উত্তরপাড়া, হুগলির কেন্দ্র। এক সময় এবং শিল্পাঞ্চল হওয়ার কারণে এক সময় বামেদের সিপিআইএম এর শক্ত ঘাঁটি ছিল, এবং এখন কালের নিয়ম মেনে তৃণমূলের হাতে উত্তরপাড়া। তো উত্তরপাড়ায় এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শীর্ষণ্য ব্যানার্জি, যিনি তৃণমূলের ডাক সাইটের নেতা, সাংসদ কল্যাণ ব্যানার্জির পুত্র। বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা চমক, আহ, প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, যিনি যাকে পশ্চিমবঙ্গের অনেকেই চেনেন, কারণ তাকে নিয়মিত টিভি এবং অন্যান্য মিডিয়ামে একজন সিকিউরিটি এক্সপার্ট হিসেবে, সামরিক বিশেষজ্ঞ হিসেবে এবং প্রতিরক্ষার বিভিন্ন বিষয়ে তাকে কথা বলতে দেখা যায়। তো তিনি বহুদিন ধরে আমরা টিভিতে দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার এবং খুব স্ট্রং ক্রিটিক। সেই ক্রিটিসিজমের কতটা অবজেক্টিভ, কতটা সাবজেক্টিভ সেটা বলা মুশকিল। আহ এবং তার প্রার্থীপদ নিয়েও সাম্প্রতিককালে কিছু বিতর্ক হয়েছে, তার সার্ভিস রেকর্ড ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠেছে। এর বাইরে সিপিএম এর তরফ থেকে মীনাক্ষী মুখার্জি প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তরপাড়া কেন্দ্র থেকে। এবং মুখার্জি আমরা সকলেই জানি যে তিনি বাম নেতা নেত্রীদের মধ্যে, যুব নেত্রীদের মধ্যে সব থেকে জনপ্রিয়। তাকে নিয়ে বাম কর্মী সমর্থকদের মধ্যে অনেক আশা এবং ভরসা। তো আমি প্রতীকের কাছে চলে যাচ্ছি। প্রতীক, তুমি তো উত্তরপাড়ার বাসিন্দা এবং তুমি এই কেন্দ্রের ভোটার। মীনাক্ষী মুখার্জি বাড়ি বাড়ি প্রচার করছেন 3 মাস আগে, 3 মাস বা তারও কিছু বেশি সময় ধরে, একদম ডোর টু ডোর ডিবির ক্যাম্পেন। তো তুমি এই কেন্দ্রকে কিভাবে দেখছো, এবং তোমার এই বিষয়ে কি আহ, মানে অভিজ্ঞতা? উত্তরপাড়া কেন্দ্রটার একটা মজার জিনিস হচ্ছে যে উত্তরপাড়া কেন্দ্রের যে ফল হয় সেটা কিন্তু মানে ইতিহাস তাই বলছে যে সেই ফলটা পশ্চিমবঙ্গ বিধানসভার যে সামগ্রিক ফল তাতে তার একটা প্রতিফলন পাওয়া যায়। আমি কথাটা বলছি তার কারণ হচ্ছে যে এমনকি 1972 সালের যে নির্বাচন, হ্যাঁ, যাকে প্রহসন বলা হয়, প্রায় সব সব মহল থেকেই বলা হয়, কিছু পুরনো কংগ্রেসি ছাড়া সকলেই মানেন, সেই প্রহসনের নির্বাচনে, হ্যাঁ, এখানে যিনি সিপিএম প্রার্থী ছিলেন শান্তশ্রী চ্যাটার্জি, তিনি কিন্তু আদালতের হস্তক্ষেপে জিতে গিয়েছিলেন। মানে প্রথমে গণনা হয় এবং তাকে জয়ী বলে ঘোষণা করা হয়, তারপর আবার গণনা করা হয়, করে পরাজিত বলে ঘোষণা করা হয়। শান্তশ্রী চ্যাটার্জি আদালতে চলে যান, আদালতের নির্দেশে তাকে আবার জয়ী বলে ঘোষণা করা হয়। তো এবং সেই নির্বাচন শেষ হওয়ার আগে সেদিন সিপিএম ঘোষণা করেছিল যে আমরা এটা কোনো নির্বাচন বলে মানছি না, আমরা আগামী 5 বছর বিধানসভায় যোগ দেবো না। তারপরে 77-এর নির্বাচনে জিতে বামফ্রন্ট হয় এখানে। এইটা ছিল উত্তরপাড়ার, এটা হচ্ছে উত্তরপাড়ার কেন্দ্রের ইতিহাস। এবং শান্তশ্রী চ্যাটার্জি শ্রমিক নেতা, তখন এখানে ওই যেরকম পানিহাটি সম্পর্কে সোহম বলছিল সেরকম এখানেও হুগলি শিল্পাঞ্চল তখন খুব চালু ছিল। এখানে এশিয়ার সব থেকে বড় গাড়ির কারখানা ছিল হিন্দ মোটর। সেটা একটা বড় কারণ যে এখানে শান্তশ্রী চ্যাটার্জি বারবার জিততেন। তারপরে এখান থেকে জ্যোতিকৃষ্ণ চ্যাটার্জি জিততেন সিপিএম প্রার্থী, তারপরে এখান থেকে সিপিএম এর শ্রুতিনাথ প্রসাদ জিততেন। এবার মজা হচ্ছে যে 2011 সালের নির্বাচনে যেরকম সারা পশ্চিম বাংলায় অনেকের কাছে অপ্রত্যাশিত ফল যে বামফ্রন্ট সরকার, সপ্তম বামফ্রন্ট সরকার জায়গার অষ্টমটা হলো না, ঠিক সেরকম ভাবে উত্তরপাড়া কেন্দ্রেও কিন্তু আহ প্রায় 50,000-এর কাছাকাছি ভোটে গায়ক অনুপ ঘোষাল, যিনি সেভাবে রাজনীতির লোকই নন, তার কাছে দীর্ঘদিনের রাজনীতিবিদ শ্রুতিনাথ প্রসাদ হেরে যান। আচ্ছা, তারপরে 2016 সালে তৃণমূল আবার প্রার্থী বদলে ফেলে, সেখানে প্রার্থী হয়ে যান সাংবাদিক প্রবীর ঘোষাল, একদা সাংবাদিক। এবার সেখানে কিন্তু আবার একটা জিনিস ঘটে, যে জিনিসটা গোটা পশ্চিমবঙ্গে ঘটে সেবার থেকে। সেটা হচ্ছে যে আগের বার বললাম 2011-এ 50,000 মতন ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী। এবারে কিন্তু সেই ব্যবধানটা কমে মাত্র 1012-তে চলে আসে। এবার ব্যবধানটা কমলো কেন? তার কারণ 2011 নির্বাচনে বিজেপি প্রার্থী মাত্র 1,006 ভোট পেয়েছিলেন এবং উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির কোনো প্রভাবই ছিল না।
সালে কিন্তু বিজেপির প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য তিনি প্রায় 25,000 ভোট পান। ফলে শ্রুতিনাথ প্রহরাজ তার হারের ব্যবধানটা কমিয়ে 12,000-এ নিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু 2021 সালের নির্বাচনে যখন অভিনেতা কাঞ্চন মল্লিক এখানে প্রার্থী হলেন, সেইবারের নির্বাচনে কিন্তু ওই ব্যবধানটা আবার বেড়ে যায়। হ্যাঁ, এবং বেড়ে গিয়ে প্রায় আহ প্রায় আবার ওই রকম 40,000-এর কাছাকাছি ব্যবধানে কাঞ্চন মল্লিক জিতে যান। এবারে আগের বারে তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল ছিলেন বিজেপি প্রার্থী, এবং যেটা হয় যে সিপিএম প্রথমবার সম্ভবত উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে 3 নম্বরে নেমে যায়। কিন্তু 3 নম্বরে নেমে গেলেও এখানেই বোঝা যায় যে কেন মীনাক্ষী মুখার্জির মতো, তুমি যেরকম বললে যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী মীনাক্ষী মুখার্জিকে কেন সিপিএম উত্তরপাড়া কেন্দ্রেই প্রার্থী করেছে। এবং 3 মাস না, বস্তুত প্রায় 6-7 মাস ধরে মীনাক্ষী মুখার্জি এই কেন্দ্রেই পড়ে আছেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যাচ্ছেন, মানে এতবার গেছেন আমার ধারণা এতদিনে প্রত্যেকটা গলিগালা মীনাক্ষীর হয়তো চেনা হয়ে গেছে। তো এইটা কেন এই কেন্দ্রেই মীনাক্ষীকে সিপিএম প্রার্থী করলে, এটা দিয়ে বোঝা যায় যে গতবার যখন সারা পশ্চিমবাংলায় শূন্য হয়ে গেল সিপিএম এবং ভোট শতাংশ কমতে কমতে 1 অঙ্কে চলে গেল, এখানে কিন্তু রজত ব্যানার্জি সিপিএম প্রার্থী তিনি কিন্তু তাতেও প্রায় 22% ভোট পেয়েছিলেন এবং 42,718টা ভোট পেয়েছিলেন। আরো মজার জিনিস হচ্ছে যে উত্তরপাড়া কেন্দ্রের একটা বড় অংশের ভোটার তারা হচ্ছেন মধ্যবিত্ত চাকুরিজীবী ভোটার। এবার আমি দেখছিলাম যে গতবারে পোস্টাল ব্যালটে কিন্তু, হ্যাঁ, পোস্টাল ব্যালটে রজত ব্যানার্জি প্রবীর ঘোষাল যিনি দ্বিতীয় হয়েছিলেন, হ্যাঁ, বিজেপি প্রার্থী, তার থেকে বেশি ভোট পেয়েছিলেন। তার মানে এই কেন্দ্রের যারা চাকুরিজীবী মধ্যবিত্ত প্রার্থী, মধ্যবিত্ত ভোটার, তাদের মধ্যে সিপিএম এর একটা আবেদন কিন্তু 2021-এও রয়ে গিয়েছিল। এবার সেইটাকে কাজে লাগানোর জন্যই যে এখানে মীনাক্ষীকে প্রার্থী করা, সেটা বেশ বোঝা যায়। এবং এবারে প্রচার যেভাবে চলছে সেটার কথা যদি আমি বলি, তাহলে শুধু যদি প্রচার বিচার করা হয় যে কত মিটিং করছে, কত লোক হচ্ছে সেই মিটিং এ, হ্যাঁ, কতটা বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, তাহলে এখানে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জির ধারে কাছে কেউ নেই। এমনকি তৃণমূল প্রার্থী শীর্ষেন্দু ব্যানার্জিও নেই। তার একটা কারণ সম্ভবত এইটা যে কাঞ্চন মল্লিক কিন্তু বিধায়ক হিসাবে মোটামুটি জনপ্রিয় ছিলেন। মানে আমি এখানকার বাম কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে দেখেছি যে কোনো একটা প্রয়োজন নিয়ে কাঞ্চন মল্লিকের কাছে গেলে কাঞ্চন মল্লিক কিন্তু অন্তত সময় দিতেন, কাজটা করে দিতে পারতেন কি না পারতেন সেটা আলাদা কথা, কিন্তু কাঞ্চন মল্লিক সময় দিতেন। প্রার্থী যে বদল হয়েছে তাতে এখানে কিছু কিছু জায়গায় স্থানীয় তৃণমূলও খুশি নয়, যার ফলে শীর্ষেন্দু ব্যানার্জিকে প্রচারে বেরোতে দেখা যাচ্ছে। একটা শাসক দলের প্রচার বলতে আমরা যে বিরাট ব্যাপারটা বুঝি, সেই ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না। এইটা একটা ব্যাপার। এইবার হচ্ছে যে বিজেপি প্রার্থী, আমি বললাম যে বিজেপির ভোট ক্রমশ বাড়ছে উত্তরপাড়া কেন্দ্রে। এর একটা বড় কারণ হচ্ছে যে এখানে হিন্দি ভাষীর সংখ্যা বাড়ছে। আগে মানে 2011 পর্যন্ত বা 16 পর্যন্ত এই উত্তরপাড়া কেন্দ্রে হিন্দি ভাষী ভোটার বলতে মূলত ছিলেন হচ্ছে যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এক এক করে, সেখানকার শ্রমিকরা, তাদের পরিবার, যারা এখানে হয়তো 2-3 প্রজন্মের বাসিন্দা, তাদের মধ্যে হিন্দি ভাষীদের মধ্যে বিজেপির প্রভাব বাড়ছিল হিন্দুত্বের কারণে। এখন যেটা নতুন হয়েছে 2021-এর পর থেকে, বিশেষ করে গত 5 বছরে, সেটা হচ্ছে যে উত্তরপাড়া এমন একটা কেন্দ্র যেখানে পঞ্চায়েত এলাকাও আছে, পৌরসভা এলাকাও আছে, কিন্তু পঞ্চায়েত এলাকাগুলো কিন্তু নামেই পঞ্চায়েত বেশিরভাগ ক্ষেত্রে, সেগুলো প্রায় শহরই হয়ে গেছে। তো সেই সব জায়গাগুলোতে প্রচুর ফ্ল্যাট বাড়ি উঠেছে এবং সেই ফ্ল্যাট বাড়ির নতুন বাসিন্দা হয়ে প্রচুর হিন্দিভাষী মানুষ এসেছেন অন্য রাজ্য থেকে। এবং যখন এখানে এসআইআর প্রক্রিয়া চলছিল তখন আমি রাস্তাঘাটে তাদের মধ্যে কথাবার্তা শুনেছি যে তারা এসআইআর নিয়ে একটু চিন্তা ভাবনাও করছিলেন যে নাম টাম ঠিক উঠবে কিনা। এরা অধিকাংশ হিন্দিভাষী এবং হিন্দু। তারা অবশ্য এটাও নিজেদের মধ্যে আলোচনা করতেন যে ঠিক আছে, হামকো উতনা ডরনে কি জরুরত নেই হ্যায়, ये তো মেনলি মুসলমানও কে লিয়ে হ্যায়। তো এইরকম কথাবার্তা হচ্ছিল। এবার যেখানে যেগুলো আছে তোমার হিন্দি ভাষী এলাকা মূলত, সেখানে তুমি বহুদূর থেকে, ওই অর্ক যেরকম বলছিল মুর্শিদাবাদে কিছু কিছু জায়গার কথা, তুমি বহুদূর থেকে দেখতে পাবে যে গেরুয়া পতাকা, তিনকোনা, অ্যাংরি রাম, অ্যাংরি হনুমান। এবং তুমি বিজেপির প্রচার সেভাবে উত্তরপাড়া কেন্দ্রে হয়তো দেখতে পাবে না, কিন্তু তুমি রাস্তায় যদি দাঁড়িয়ে থাকো মূল রাস্তার উপরে, তুমি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলে কতগুলো বাইক আর সাইকেল গেল যার সামনে ছোট্ট করে অ্যাংরি হনুমান বা অ্যাংরি রাম পতাকা লাগানো, সেটা যদি তুমি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে বিজেপির কিন্তু প্রভাব আছে। এবং বিজেপির যেটা আমরা 2014 থেকেই দেখছি যে পশ্চিমবঙ্গে বিজেপির আর সিপিএম এর একটা অদ্ভুত সম্পর্ক, একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে সিপিএম এর লোক আছে ভোট নেই, বিজেপির লোক নেই ভোট আছে। তো সেই ব্যাপারটা কিন্তু এবারেও হওয়ার একটা সম্ভাবনা আছে। তুমি বললে যে দীপাঞ্জন চক্রবর্তী প্রার্থী হয়েছে, দীপাঞ্জন চক্রবর্তীর প্রচার টোচার সেভাবে দেখা যাচ্ছে না। তৃণমূল এবং সিপিএম এর তুলনায়
তুমি যদি পতাকা কটা লাগানো আছে আছে এগুলো বলো, সেটাও খুব বেশি নয়। একমাত্র যখন রামনবমী হলো তখনই হঠাৎ দেখলাম, এভাবে এত বড় করে এই এলাকায় রামনবমীর হৌ ঢৌ দেখিনি আমরা কখনো, কিন্তু হয়েছে। এবারে সেই জন্য ওই 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 যাকে সাইলেন্ট ভোটার বলে, সেই ভোট কতখানি বিজেপির দিকে যাবে সেটা একটা কথা। হ্যাঁ, কিন্তু তাতেও বিজেপি এখানে জেতার জায়গায় পৌঁছে যাবে এটা ভাবতে এখনো পর্যন্ত একটু অসুবিধা হচ্ছে। যদিও কিছুদিন আগে এই উত্তরপাড়া কেন্দ্রের মধ্যে একটা কানাইপুর পঞ্চায়েত বলে একটা পঞ্চায়েত আছে, যেখানকার অধিকাংশ ভোটার কিন্তু বাঙালি হিন্দু, কিন্তু তৃণমূল প্রধান করেছিল, গ্রামের প্রধান করেছিল একজন অবাঙালি হিন্দুকে। হ্যাঁ, তার নাম হচ্ছে আচ্ছেলাল যাদব। তিনি এই মাত্র কয়েকদিন আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তার একটা প্রভাব পড়তে পারে, কিন্তু সেগুলো কিছু কিছু পকেটে। এই পকেটগুলোর কারণে বিজেপি এই আসনটা জিতে যাবে এটা এখনই মনে করা একটু শক্ত। হ্যাঁ, তবে ওই যে কথাটা সোহম বললো আমি সেটা যোগ করতে চাইবো, যে নির্বাচন কমিশন কিভাবে ভোটটাকে করবে। এবং এখানে কিন্তু এসআইআর এ 26,756 জন, মানে এটা সাভার ইনস্টিটিউটের যে হিসাব, যে কতজন জীবিত ভোটার বাদ পড়েছেন, মোটামুটি এখন সারা ভারতের সমস্ত সংবাদ মাধ্যম এটাকে একটা মান্য হিসাব বলে ধরছে। তাতে দেখা যাচ্ছে যে 26,756 জন ভোটার বাদ পড়েছে। যদিও আমি একটু আগেই বললাম যে গতবারে কিন্তু প্রায় 50,000-এর ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতেছিলেন, কিন্তু এমনিতে অনেক বিধানসভা কেন্দ্রে কিন্তু এই ব্যবধানে জয় পরাজয়ের নির্ধারণ হয়ে যায়। সুতরাং এই সংখ্যাটাও আমাদের মাথায় রাখতে হবে। আর মীনাক্ষী মুখার্জির কারণেই এই কেন্দ্রটা নিয়ে এবারে এত আগ্রহ অনেকের হয়েছে। দীপাঞ্জন চক্রবর্তী সত্যি এনএসজি কমান্ডো ছিলেন কি ছিলেন না সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যত হইচই আমি দেখেছি গত কয়েকদিনে, এখান মানে মাটিতে কিন্তু সেই নিয়ে খুব একটা ভোটারদের চিন্তা ভাবনা নেই, থাকার কথাও নয়। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীর ডিগ্রিটা ঠিক কি ঠিক নয় এটাই আমরা ঠিক করে জানি না। সুতরাং একজন সাধারণ বিধায়ক হবেন, তার তো কি আছে, ওটা কোন চাকরি করতেন তা দিয়ে আর কি বা এসে যায়। আর বিজেপিকে যারা ভোট দেন তারা ওইসব কারণে ভোট দেন না, এটা আমরা সকলেই জানি, এটা কেউ অস্বীকারও করেন। কিন্তু মীনাক্ষী মুখার্জিকে নিয়ে যে আগ্রহের জায়গাটা, সেটাতে আমি এইটুকু বলতে পারি যে মানে ভোটারদের সঙ্গে কথা বললে যেটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জির একটা জিনিস এখানকার ভোটারদের খুব পছন্দ হয়েছে। সেটা হচ্ছে সিপিএম এর নেতা কর্মীদের সম্পর্কে সেই বাম আমল থেকে আজ পর্যন্ত বহু মানুষেরই একটা অভিযোগ থাকে, সেটা হচ্ছে যে এরা কেবল বলে, এরা শোনে না। মীনাক্ষীর যে জিনিসটা লোকের পছন্দ হয়েছে সেটা হচ্ছে মীনাক্ষী শোনেন। মীনাক্ষী যখন প্রচারে বেরোচ্ছেন, যে কেউ তার কাছে চলে যেতে পারছে এবং গিয়ে কথা বলছে, মীনাক্ষী চুপ করে শুনছেন, শোনার পর মীনাক্ষী হয়তো কিছু একটা বলছেন, আচ্ছা আমি দেখবো বা দেখবো না। এবং আমি 2005 থেকে কোনো না কোনো নিউজ রুমের সঙ্গে যুক্ত আছি, আর 2001 সাল থেকে ভোট দিচ্ছি। আমি নিজে অন্তত কোনোদিন দেখিনি কোনো ভোটের আগে দুজন মাঝবয়সী গৃহবধূ এ বাড়ি থেকে ও বাড়ি চেঁচিয়ে কোনো দলের কোনো প্রার্থী নিয়ে আলোচনা করছেন, কিন্তু এবারে সেটা করতে দেখা যাচ্ছে। এটার একটা কারণ এটা হতে পারে যে আমাদের এই কেন্দ্রে কিন্তু মহিলা ভোটার পুরুষ ভোটারের থেকে সামান্য বেশি। সুতরাং এখানে যে মীনাক্ষী মুখার্জি একজন মহিলা প্রার্থী, সেটাও হয়তো খানিকটা তার পক্ষে যেতে পারে। কিন্তু তবু আমি বলবো যে যেটা মনে হচ্ছে সেটা হলো যে ওই যে বামের ভোট রামে যাওয়া বলে একটা কথা আছে, কিছু ভোট হয়তো বামের থেকে তৃণমূলেও গিয়ে থাকতে পারে। গতবারে যেহেতু একদমই দ্বিমেরু নির্বাচন হয়ে গিয়েছিল, এখন পর্যন্ত মনে হচ্ছে যে মীনাক্ষী মুখার্জি সেই কিছুটা বাম ভোট ফিরিয়ে আনতে পারবেন। এবার ফিরিয়ে এনে ওই গতবারের 22%টাকে উনি যদি 30%-এ নিয়ে যেতে পারেন, আমার তো মনে হয় সেটা ভালো ফল বলে ধরতে হবে। কিন্তু মীনাক্ষী মুখার্জিও এখনই জিতে যাবেন এরকমটা মনে করতে পারছি না। আমার ধারণা এবারেও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ছেলে নিজে প্রার্থী, হ্যাঁ, তার পক্ষে যতটা যা করা সম্ভব নিশ্চয়ই তিনি করবেন। গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বটা একটা নিয়মের মধ্যে পড়ে, খুব নতুন কিছু নয়। হ্যাঁ, সেই জন্য এখনো এই আসনে আমার ধারণা তৃণমূলই ফেভারিট। বেশ, তাহলে আমরা শেষ করে নিচ্ছি। তো শেষ করে নেওয়ার আগে কি আমরা একবার ছোট্ট করে 2 মিনিট এই নির্বাচন নিয়ে কার কি প্রতিক্রিয়া বা কার কি রিডিং, যে খুব হাই লেভেলে একটা সামারাইজ করে ক্যাপচার করে নেব। হ্যাঁ, 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 তাহলে অর্ককে হ্যাঁ। দিয়ে শুরু তুমি করছি। প্রথমত এইবারে নির্বাচনটা কার্যত একটা আহ, লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়ে হচ্ছে, এবং আমি আমার ব্যক্তিগতভাবে এটা এই নির্বাচনটা নিয়ে কোনো আগ্রহ সেই অর্থে তৈরি হচ্ছে না। এত মানুষ ভোট দিতে পারছেন না, কিন্তু তারপরেও যেটা আমার মনে হয় যে বিরাট আকারের পুকুর চুরি না হলে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না। এটা হচ্ছে আমার অন্তত ঘোরাঘুরি করে যা মনে হচ্ছে। কিন্তু আবার একই সঙ্গে এটাও বলার পুকুর চুরি যে হবে না এরকমটাও বলার কোনো সুযোগ নেই। কাজেই দেখা যাক কি হয়। বেশ, আমি চলে যাবো সম্বিতদার কাছে। সম্বিতদা, তুমি যদি তোমার শেষ প্রতিক্রিয়াটা দাও। আজকেই একটা কথা শুনছিলাম এবং সেটাই বোধহয় ঠিক,
যে এবারে নির্বাচনটা তৃণমূল বনাম বিজেপি বা তৃণমূল বনাম বাম নয়, এবারে নির্বাচনটা তৃণমূল বনাম নির্বাচন কমিশন। এসআইআর এর প্রক্রিয়া একটা হয়ে গেছে। অফিসারদের যেভাবে রিশাফল করা হয়েছে, যেভাবে তাদেরকে একটা অন দ্য টোজ রাখা হয়েছে, এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী আসছে বা এসে গেছে অনেক জায়গায়। যুদ্ধে ব্যবহার করা হয় বা অ্যান্টি টেরোরিজমের ক্ষেত্রে ব্যবহার করা হয় এমন আহ, আহ, অস্ত্র বা এরকম একটা যান নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। এরকম একটা পরিস্থিতি আমরা দেখছি। কাজে নির্বাচনটা কিরকম হবে সেটা সম্পূর্ণই ডিপেন্ড করছে যে নির্বাচন কমিশন কিভাবে নির্বাচনটা করাচ্ছে, এবং সেখানে তৃণমূল কংগ্রেস তাদের যে ট্র্যাডিশনাল যে শক্তিগুলো রয়েছে, সংগঠন হোক, তাদের সরকারি স্কিম হোক, ইত্যাদি ইত্যাদি, সেইগুলো দিয়ে কিভাবে মোকাবিলা করতে পারছে সেইটা দেখার, সেইটাই ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয়। বেশ। সোহম, তোমার শেষ প্রতিক্রিয়া। তো যেটা আমাদের সকলেরই উদ্বেগের বিষয় যে এখন করতে পারবেন না, সেই অবস্থায় এটা ভোট হচ্ছে। এবং আমি অনেক সময় কথা বলে যেটা বুঝছি যে তারাও এই তারাও যারা করতেন যে আমরা তাহলে ভোটটা কেন দেবো, লোক বলছেন আমাদের কি ভোট দেওয়াটা কি উচিত হবে, এরকম একটা ইয়ে তৈরি হচ্ছে। আবার একদল বলছে যে না, যারা ভোট দিতে পারছেন না তাদের জন্য এবার ভোট দেওয়া উচিত। এখন এইগুলো এই দ্বিতীয় মতটা জেনারেলি নাগরিক সমাজের তরফ থেকে আমরা উঠে আসতে দেখছি। তো সব মিলিয়ে এবারে নির্বাচনটা একটা খুব বলবো, একটা অত্যন্ত বলা যেতে পারে মানে যেটাকে নির্যাতন বলছিলেন অনেকেই, যে নির্যাতনের পর্যায়ে চলে গেল এসআইআর এর পুরো প্রক্রিয়া। সেই জায়গা থেকে এই ভোটের পুরো প্রসেসটার উপরই একটা প্রশ্নচিহ্ন হয়ে গেল যে কতখানি আসলে সুষ্ঠু নির্বাচন হতে চলেছে। এবং যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে অনেক আগে থেকে এখানে ডিপ্লয় করা হচ্ছে এবং পরপর স্কুল দখল করে নেওয়া হচ্ছে এই ট্রেনিং এর পারপাসে, সরকারি কাজের পারপাসে দেখিয়ে, তার ফলে সেটাও কতটা আদৌ সেটাও ভোটে আলটিমেটলি প্রভাব পড়বে কিনা, এই যে স্কুল বন্ধ হয়ে যাওয়া এই ব্যাপারগুলো, সেটাও দেখা। আর এছাড়া অন্যান্য বিভিন্ন বিধানসভা কেন্দ্রের যে নির্দিষ্ট যে কিছু ইকুয়েশন থাকে সেগুলো তো থাকবে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব জানি। সেইখানে তো ইকুয়েশন গুলো থাকবে। তৃণমূলের কিছু কিছু জায়গায় এবার আমরা দেখছি যে মানে হেভি ওয়েট প্রার্থীদের ছেলেদেরকে বসানো হচ্ছে, কারণ দুটো নিয়ে আমরা আলোচনা করলাম, একটা পানিহাটি একটা সেইটা একটা তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের একটা আহ মানে মূলত বিজেপিদেরই আর কি, যে একটা ওই পরিবারতন্ত্র। প্ল্যান করা আছে। নেপো, হ্যাঁ, পরিবারতন্ত্র, নেপো বেবি যেসব বলে একটা plan করা। সব মিলিয়ে এবারে নির্বাচন খুব একে প্রচন্ড অস্বস্তিকর আমি বলবো, সকলের পক্ষে অস্বস্তিকর। যারা চাই যে সকল মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারো, অধিকার একটা অন্যতম অধিকার যেটা আদায় করা গিয়েছিল স্বাধীনতার পরে। আহ, তার উপর হচ্ছে প্রচন্ড মানে গুরুত্বপূর্ণ নির্বাচন, যে দেখার যে শেষ অবধি কি হবে। মানে এবার নির্বাচনে বোধহয় শেষ আহ, কেন্দ্রের ফলটা বেরোনো না অব্দি বোধহয় নির্বাচনটা কি হবে, বা নির্বাচনের পরে সেই ফল পছন্দ না হলে কোনো এক পক্ষ আবার সেটা নিয়ে কোনো রকম ঘোটালা করবে কিনা, বড় সড়ো যা কিছু হতে পারে। এখন যা কিছু যখন কিছু যখন হতে পারছে, যেভাবে ডিলিমিটেশন বিল নিয়ে চলে আসলো হঠাৎ করে, হঠাৎ করে না, দীর্ঘদিনের পরিকল্পনা করে এটা একটা পর্যায়ে আটকানো গেল। যাই হোক, সেটা নিয়ে প্রধানমন্ত্রী খুবই ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিরোধীদেরকে নারী বিরোধী আখ্যা দিয়েছেন। তো ফলে এখন নির্বাচনটা কি হবে, নির্বাচন পরবর্তী কয়েকটা দিন কিরকম কি হবে, সব মিলিয়ে এখন সত্যি খুবই একটা উদ্বেগের বিষয় যে আচ্ছা, ঠিক আছে, আমি সময়ের স্ট্রাকচারটা। অভাবে আহ, প্রতীকের কাছে চলে যাচ্ছি। প্রতীক, তুমি তোমার প্রতিক্রিয়াটা দিলে আমরা আজকের মতো হ্যাঁ, পর্বটা হ্যাঁ, শেষ করব। হ্যাঁ, ওই সংবিদ্যা, অর্ক, সোহম যেগুলো বললে সেগুলো সবই সবকটাই আমার মত। তার সঙ্গে আমি শুধু একটা খটকা যোগ করতে চাইবো। সেই খটকাটা হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত বললেন যে 23 তারিখে যেখানে যেখানে ভোট আছে সেখানে সেখানে 21 তারিখ পর্যন্ত যাদের নাম ট্রাইব্যুনাল ক্লিয়ার করে দেবে তারা ভোট দিতে পারবে। আর 29 তারিখে যেখানে যেখানে ভোট আছে সেখানে 27 তারিখ পর্যন্ত যাদের নাম ট্রাইব্যুনাল ক্লিয়ার করে দেবে তারা ভোট দিতে পারবে। এবার এইখানে আমার খটকাটা হচ্ছে যে ধরা যাক 27 তারিখে যে লোকগুলো নাম উঠলো, আমরা দেখতেই পেয়েছি যে আমাদের নির্বাচন কমিশন কি ভীষণ দক্ষভাবে কাজ করে। তো 27 তারিখে ক্লিয়ার হওয়া লোকগুলোর নাম সবটা ঠিকঠাক উঠে 29 তারিখ যে ভোট কর্মী বুথে বসবেন তার হাতে যে পৌঁছবে এর গ্যারান্টিটা কি? এবং এই গ্যারান্টিটা যদি না থাকে
তাহলে যেটা হবার সম্ভাবনা সেটা হচ্ছে, কদিন আগে আসামে ভোট হলো, আমরা তার প্রচুর ভিডিও সবাই দেখেছি, অনেক সংবাদ মাধ্যম খবর করেছে। সেটা হচ্ছে যে অন্য রাজ্য থেকে বেশ কিছু লোক তারা এসে অনেক জায়গায় হাতে নাতে ক্যামেরার সামনে ধরা পড়ে গেছে যে তাদেরকে ভোট দিতে নিয়ে আসা হচ্ছিল। এবার যদি এবার কেউ একটা এসে বলে 29 তারিখে যে এই তো আমার নাম উঠেছে, হ্যাঁ এই রিসেন্টলি উঠেছে, আমি এই এসছি ভোট দিতে, তখন যে ভোট করবি তিনিই বা কি করে বুঝবেন যে সত্যি সত্যি ও ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ার হয়ে এলো নাকি ও ছাপড়া জেলা থেকে চলে এলো। হ্যাঁ, এইটাও একটা বড় খটকার জায়গা, এবং আমার ধারণা যে সেটাও মানে সেটাও হয়তো এই মানে ওই ফর্ম নাম্বার 6 সেটাও হয়তো এই নির্বাচনে একটা নির্ণায়ক ভূমিকা নিয়ে নেবে, এটা আমার একটা খটকা এবং আশঙ্কা। তো সব মিলিয়ে একটা যুদ্ধের পরিস্থিতি আর কি। বেশ ভোট বেশ। ঘিরে। তো আমাদের আজকের পর্ব এখানেই আমরা শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর শুভরাত্রি।